সালাউদ্দিন কোনো কথা নাই, 9 বছর সালাউদ্দিন বাংলাদেশের হাসিনা বিরোধী কোনো আন্দোলনে থাকে নাই, কোনো পিকেটিং এ থাকে নাই, কোনো হরতালে থাকে নাই, কোনো জায়গায় কোনো কিছু করে নাই। এখন যেসব নেতারা রাস্তাঘাটে মাইর খাইছে, যেসব নেতারা রাস্তাঘাটে জুলুমের শিকার হয়েছে, হাজতে গেছে, পিটানি খাইছে, আমি ওই গোরখোদক আব্বাসের কথা কই না এবং মোহাম্মদ সালামের কথা কই না অথবা মির্জা ফাকের কথা কই না। এরা হাজতে গেছে, পাতানো হাজতে যাওয়া, এদের হাজতে যাওয়া ওটা হাজতে যাওয়া ছিল না, ওটা ছিল ভ্যাকেশনে যাওয়া। কিন্তু অন্যান্য যারা হাজতে গেছে, পুলিশের অত্যাচারে যারা পাট খেতে ঘুমাইছে, পুলিশের অত্যাচারে যারা ধান খেতে ঘুমাইছে, না খাইয়া নৌকায় ঘুমাইছে, নদীতে ঘুমাইছে, খেতে ঘুমাইছে, খামারে ঘুমাইছে, মশার কামড় খাইছে, ডায়রিয়া হয়েছে, সালাউদ্দিন এ ধরনের কোনো সাফার করে নাই। সালাউদ্দিন গত 9 বছর আগে দেশ থেকে পালায়া যায় বলছে আমাকে গুম করছে এবং তা মানে সালাউদ্দিন যখন যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল তখন ওই এস আলমকে সে রাস্তাঘাটের কন্ট্রাক্ট দিছে। তো এস আলমও তাকে মনে রাখছে। তো এস আলম যখন সাথে মিলা যখন এই গুমের নাটকটা করছে, এস আলম কইছে যে মেঘালয় শিলংয়ে যাও, এখানে আমার যে বাড়িঘর আছে ওখানে যে তুমি থাকতে পারো, কোনো অসুবিধা নেই, পয়সাপাতি যা লাগে, খরচ টরচ যা লাগে সেটা আমি দেবো। তো ওখানে গেছে। এখন সালাউদ্দিন, আমি অনেক বাংলাদেশে আমি সহ আপনি সহ আমরা সবাই ওয়ান্ডারিং করতেছিলাম যে সালাউদ্দিন বিএনপির কোন জায়গায় ছিল না, হঠাৎ করে সে এত বড় নেতা হয়ে গেল। ইউনূসের লগে প্রত্যেকদিন তার দেখা করতে হইব, ঐক্যমত্য কমিশনের সাথে তার প্রত্যেকদিন কথা বলতে হবে, যে কোনো নীতি নির্ধারণী সবাই সালাউদ্দিনের থাকতে হবে। আলটিমেট গোলটা কি এই যে যত এফেক্টিভ যত আলাপ আলোচনা আছে ওখানে সালাউদ্দিনের থাকতে হবে, কারণ সালাউদ্দিন হচ্ছে রয়ের 1 নম্বর লোক এবং সালাউদ্দিনই ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা আলাপ আলোচনার সময় শুধু সালাউদ্দিন কি প্রপোজ করছে দ্যাটস নট দ্য ইস্যু। দেশের এখন সামাজিকভাবে আমরা এমন একটা অবস্থায় দাঁড়িয়েছি, আমরা যদি কাউকে বলি যে তুমি অপরাধী, তারা আপনি যে তাকে অপরাধী বলছেন তারা ওটার কোনো রেসপন্ড করবে না, কিন্তু তারা তাদের একটা ন্যারেটিভ তৈরি করে যাবে এবং ওখান থেকে তাদেরকে আপনি সরাতে পারবেন না। আপনি নিজের চিন্তা করে দেখেন, এখনো আওয়ামী লীগ যারা করত এবং হাসিনাকে যারা সাপোর্ট করেছে, গত 16 বছর দেশকে যারা খোকলা করে দিয়েছে, আমি তাদের কাছ থেকে মানে অনেকে অর্বাচীন লোকজনরা বলে তাদের কাছ থেকে কোনো অনুশোচনা নাই। আপনারা কি গাধা নাকি আপনারা পৃথিবীর অন্য কোনো প্রান্তে বাস করছেন? আওয়ামী লীগ যারা করেছে, যুবলীগ, ছাত্রলীগ, গোলামা লীগ যারা করেছে, তারা অনুশোচনা করবে কেন? তাদের আলটিমেট টার্গেট ছিল বাংলাদেশকে টুকরো টুকরো করে জাহান্নাম বানিয়ে বাংলাদেশটাকে ভারতের সাথে ইনেক্ট করায় দেওয়া। এবং এগুলো ইনেক্ট করতে গেলে তাদেরকে মানুষ খুন করতে হবে, লগি বৈঠা দিয়ে মানুষকে মারতে হবে, গুম খুন করতে হবে, বাংলাদেশের উপর দিয়ে ভারতের মিলিটারি ইকুইপমেন্ট মুভ করাতে হবে, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করতে হবে, বাংলাদেশের রাষ্ট্রের উন্নতিকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে বিকলাঙ্গ করে দিতে হবে, বাংলাদেশের মানুষকে দিনে দুপুরে ধর্ষণ করতে হবে এবং সীমান্তে তাদেরকে পশু পাখির মতো গুলি করে হত্যা করতে হবে। তা আপনারা চাচ্ছেন তার জন্য অনুশোচনা করে 16 বছরে যা কিছু করেছে? আপনারা কি রিয়াল? আমি তো দেখি না যে তাদের ভিতরে অনুশোচনা থাকার। যারা বলে যে আমরা তাদের ভিতরে কোনো অনুশোচনা দেখি না, আমি আপনাদেরকে বলবো আপনারা ইমপ্র্যাকটিক্যাল, আপনারা এমন একটা পৃথিবীতে বাস করেন যে পৃথিবীর সাথে বর্তমান পৃথিবীর কোনো সম্পর্ক নেই। এক একটু চিন্তা করে দেখেন কারা আওয়ামী লীগের কাছ থেকে অনুশোচনা আশা করে। এখন একটা কথা, আলটিমেটলি ভারতের টার্গেট কি এটা আপনারা সবাই জানেন। তারা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ রাষ্ট্রকে তারা আমাদের জিওগ্রাফিক্যালি আমরা যেখানে দাঁড়া আছি এখানে তারা সেটা চায় না। না চাওয়ার পিছনে একটাই কারণ এখানে যদি একটা সার্বভৌম অস্তিত্ব দেশের আকারে দাঁড়িয়ে থাকে, তারা স্ট্র্যাটেজিক্যালি চীনকে মোকাবেলা করার জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের হিন্দুত্ব আত্মা, হিন্দু দেবতাকে খুশি করার জন্য যেভাবে পূজা দেওয়া দরকার সেটা তারা কখনই করতে দিবে না। তখন সাবজেক্টটা কি দাঁড়ালো এই যে বাংলাদেশে আমরা যারা মনে করি গত 16 বছরে হাসিনা এবং আওয়ামী লীগ
এবং ভারত যা করেছে এর জন্য তারা অনুশোচনা করবে, আমি বলবো না। তো এখন যেহেতু আমার মতো 2-4 জন বাংলাদেশি দালাল আছে, আমরা তো প্রতিবাদ করব। এখন আমরা প্রতিবাদ করব, আমি প্রতিবাদ করব, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি ভারতের আগ্রাসনের মোকাবেলা করব, শেষ রক্তবিন্দু দিয়ে আমার যা করার আমার অবস্থান থেকে আমি ততটুকু করব। তাইলে এখন ভারত চিন্তা করে দেখবে, ভারতের আগ্রাসী মোদিরা চিন্তা করে দেখবে, তাইলে বাংলাদেশে যে কমিশন আছে, বাংলাদেশে আরো কিছু লোকজন আছে যারা বাংলাদেশকে কখনোই ছাড়তে চাইবে না এবং বাংলাদেশ বর্ষতা স্বীকার করতে দিবে না। তাইলে তাদের রাস্তা কি? They will transform Bangladesh into Palestine। অর্থ কি? বাংলাদেশকে মানে ইসরায়েলিরা প্যালেস্টাইনকে যেভাবে প্যালেস্টাইন বানাইছে, ঠিক একইভাবে ভারত চায় বাংলাদেশ হবে তাদের প্যালেস্টাইন। শুধু আমরা বাংলাদেশিরা বুঝতে ব্যর্থ হচ্ছি যে ভারত আমাদেরকে বানাতে চাচ্ছে প্যালেস্টাইন। এখন আমাদের সামনে 2টা রাস্তা খোলা আছে, যে কথাটা হাসিনা যখন শাসনামলে ছিল আমি বলেছি, বাংলাদেশকে যারা প্যালেস্টাইন বানানোর পক্ষে, তার ভিতরে হাসিনা আছে, তার ভিতরে আওয়ামী লীগ আছে, তার ভিতরে যুবলীগ আছে, তার ভিতরে ওলামা লীগ আছে, অন্যান্য সব লীগ আছে যারা বাংলাদেশকে প্যালেস্টাইন বানাতে চায়, ভারতের প্যালেস্টাইন বানাতে চায়। তার সাথে সেনাপ্রধান মির্জাফর আছে, তার ভিতরে মির্জা ফাক আছে, তার ভিতরে গোরখোদো কাব্বাস আছে, আব্দুল আওয়াল মিন্টু আছে, সো এন্ড সো ফোর্থ। আমি বলছিলাম ওকে, তোমাদের অল্টারনেট কি? আমার মা বোনদেরকে খুন করার চেয়ে, ধর্ষণ করার চেয়ে, আমাদের লোকজনদেরকে গুম করার চেয়ে তোমরা বাংলাদেশকে বানাতে চাচ্ছ প্যালেস্টাইন। Why don't you try one thing? যাও ইন্ডিয়ানদের বলো যে আমাদের বাংলাদেশিদের ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে দেওয়া হোক, আমাদেরকে ইনেক্ট করা হোক, বাংলাদেশি সব নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হোক, অসুবিধা নাই। আমাদের এত ক্যাট অ্যান্ড মাউস পলাপলি খেলানোর দরকার নাই, আমরা ভারতের সাথে এক হয়ে যাই। আপনার কি মনে হয় ভারত এটা দেবে? একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনারা কান খুলে শুনে রাখেন, বাংলাদেশের হিন্দুরা গত 54 বছরে কান্নাকাটি করছে, মগো নেও, মগো ইন্ডিয়া নিয়ে নাগরিকত্ব নেও। আর ইন্ডিয়া কি করছে জানেন? বুড়ি আঙ্গুল দেখায় কইছে, মালাউন তোরা বাংলাদেশে থাক, মালাউন তোরা বাংলাদেশে থাক, তোরা বাংলাদেশে থাকলে আমাদের অ্যাডভান্টেজ, কারণ তোগরে আমরা বেশ্যা হিসাবে ব্যবহার করব, তোদেরকে আমরা নাপাক হিসাবে ব্যবহার করব, তোদেরকে আমরা বেঈমান হিসাবে ব্যবহার করব, তোদেরকে আমরা কৃতদাস হিসাবে ব্যবহার করব। মালাউনের বিষয়ে তোরা বাংলাদেশেই থাক। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, তাকে আমি জয়েন করি আজকের এই আলোচনাটা। আমি বলবো না দিস ইজ অ্যান ইন্টারভিউ, আমি বলবো এই আলোচনাটায় উনি আমার সাথে অংশগ্রহণ করুক। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এটা জাস্ট হবে দাদা নাতির গল্পের মতো, আমি আর আপনি বসে আলাপ আলোচনা করি। আপনার তো আজাইরা কিছু আলাপ আলোচনা আছে যার উত্তরও নাই, দক্ষিণও নাই, শুরুও নাই, শেষ নাই। এই 72-80 বছর পর্যন্ত আপনি প্যাকর প্যাকর করবেন, আপনারা নিয়ে আমার সারা জীবন চলতে হইব, কোনো অসুবিধা নাই। দেখি আমাদের দেশ কোন দিকে যায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ব্যাপারটা হলো যে আমাদের যে গান আমরা তো গেয়েই যাব, কে শুনলো কি না শুনলো সেটা বড় কথা না, এটাই মূল কথা। ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা মন্ডলীকে, আজকে যে আলোচনার বিষয়বস্তু তুলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা অংশগ্রহণ করে আমাদের বক্তব্য বলবো, শ্রোতা মন্ডলীরাও শুনবেন, সমালোচনা করবেন। আচ্ছা মামুন ভাই, একটা কথা আমি আপনাকে এমনি জিজ্ঞাসা করি, ইউনূস কি বলছে, আলী রিয়াজ কি বলছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি প্ল্যান করছে, এ লাইন বাই লাইন রকে আবার রিলে করতে পারবে। এবং সালাউদ্দিন এ ব্যাপারে এমন ভাবে ট্রেনিং নিয়েছে 9 বছরে, কোন শব্দ সে ভুল করে না। সালাউদ্দিন যেখানে যায় সে প্রত্যেকটা কনভারসেশনকে রেকর্ড করে, প্রত্যেকটা কনভারসেশনকে নোট করে, যাতে সে খুবই সূক্ষ্মভাবে ইন্ডিয়াকে জানাইতে পারে, রকে জানাইতে পারে। নট অনলি দ্যাট, এখানে মিটিং এর যে কোনো মিটিং এ বসার পরে সালাউদ্দিন সাথে সাথে সেনাপ্রধান মির্জাফরের কাছে যায়। সেনাপ্রধান মির্জাফর
এবং নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান 3-4 জন একত্র হয়ে এবং সাথে তাদের সাথে অ্যাড করায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আলাপ আলোচনা করে। এখন আমি এই সাবজেক্টটাকে অত্যন্ত ব্ল্যাক এন্ড হোয়াইট ভাবে দেখি যে সালাউদ্দিনকে ঠিক এজন্যই প্রত্যেকটা মিটিং ইউনূস সাহেবের সাথে পাঠানো হয়। আপনি আমার এই মন্তব্যের সাথে একমত হওয়ার কথা বলছি না, আপনি বিষয়টাকে ডিফারেন্ট হইতে দেখেন কিনা, নাকি আপনি আমার মতো করে দেখেন, নাকি আপনার ফিলোসফিক্যালি আপনি সাবজেক্টটাকে ডিফারেন্ট হইতে ব্যাখ্যা করবেন। ডক্টর মামুন, অ্যাডভোকেট মামুন। ধন্যবাদ জাকির হোসেন ভাই, সুন্দর প্রশ্ন উপস্থাপন করেছেন। দেখেন, হাসিনাকে দীর্ঘদিন ইন্ডিয়ায় তেলে পুষে এবং তার ব্রেন ওয়াশ করে তার মাথায় ঢুকাইছে এবং বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই তাকে পাঠিয়েছে। এবং সেইখানেও দেখা যায় যে তৎকালীন জিয়া রহমানের ক্যাবিনেটে যারা ছিল কিংবা আশেপাশে যারা ছিল তারা এই বুদ্ধিটা দিল যে হ্যাঁ হাসিনাকে নিয়ে আসা হোক। হাসিনাকে যখন আনলো তো 2 সপ্তাহের মধ্যেই উনি নাই হয়ে গেলেন। এখন তাকে সালাউদ্দিনকে দীর্ঘদিন যাবৎ 9 বছরে যে ট্রেনিং দিছে, যে মগজ ধুলাই করছে না, শুধু ট্রেনিং এ দেয় নাই, তাকে সব দিক আসতে বিষয়ে দেওয়া আছে। এখন তারা এখন মনে করতেছে যে বাংলাদেশে হাসিনার পরে সালাউদ্দিন হলো একমাত্র তাদের ট্রাস্টেড এবং ট্রেন এজেন্ট, এবং সেখানে কোলাবরেট করবে এই যে ওয়াকার গংরা। তো যার কারণে আজকে যদি আমরা মূল জায়গায় যাই, এই পুরা আন্দোলনটা যে 16 বছর আন্দোলনটা হয়েছে, সেখানে বিএনপি যেটা আপনি বললেন যে শত শত লক্ষ লক্ষ নেতা কর্মীরা নির্যাতনের শিকার হয়েছে। কাজেই আমরা তো এটাও দেখেছি ক্ষমতায় যাওয়ার আগে যে ভারত বিরোধী যে একটা স্পিরিটটা জনগণের মাঝে ছিল সেটা বিএনপি ওন করতো, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু সেটা করে নাই। এই যার কারণে মানুষের আজকের পরে 3বার বিএনপি ক্ষমতা থাকার পরে এখন আর ওই বিএনপির প্রতি আস্থা নাই। কর্মীরাও মনে করতেছে নির্বাচন গেলে এই মাফিয়ারাই তো মন্ত্রী এমপি হবে, আমরা তো কিছুই করতে পারবো না, 17 বছরের নির্যাতনের শিকার হয়েছি, নেতারা তো জেলে যায় ভ্যাকেশনে গেছে আসছে, তো আমরা কিছু চাঁদাবাজি করি। আর এটা ওয়াকার এগুলো উৎসাহিত করছে। কেন উৎসাহিত করতেছে? যাদেরকে কোনো কারণে বিএনপি যাতে আগামীতে না আসে। আমাদের বক্তব্য হলো যে আমরা গত 54 বছরে আওয়ামী লীগের বিকল্প বিএনপিকে আশা করি নাই, বিএনপির বিকল্প জামাত কিংবা জাতীয় পার্টি আশা করি নাই। একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া হচ্ছে, দলের মধ্যে গণতন্ত্র নাই, এক ওয়ান ম্যান শো। এই কারণে আজকে তারা মনে করছে যে যেসব গোরখতক বললেন, যেসব আপনি বিএনপি অন্য হাইব্রিড নেতাদের বলেন, তাদের কোনো পাওয়ার ঠর নাই। এখন সালাউদ্দিন হবে তাদের ইমাম, এখন ইমামতি করবে এই সালাউদ্দিন, এবং সেইখানে অন্যরা সব সালাউদ্দিনের পাশে থাকবে। তারেক জিয়াকে বলার কিছু নাই, খালেদা জিয়ারও বলার কিছু নাই। তারা বেনিফিশিয়ারি হবে কি হবে না এটা অন্য বিষয়। এটা আমি বহুবার আপনার আলোচনায় আমি বলেছি যে মাস্টার ইজ লায়াবল ফর হিজ সার্ভেন্ট অ্যাকশন। এখন নেত্রী, প্রধান নেতা কিংবা নেত্রী তার দলের নেতা কর্মীদের সমস্ত কর্ম দায়িত্ব তাকে বহন করতে হবে। এখন কেন তাকে বরখাস্ত করছে না, কেন তাকে ডিসমিস করছে, এটা আপনি বলেছেন যে তারেক জিয়ার কি দুর্বলতা আছে। কিন্তু মানুষ কি এই যে এত রক্ত দিল, বিশেষ করে গত জুলাই আগস্টে প্রায় 2000-এর মতো মারা গেছে, কতজনের চোখ গেছে, 20,000 আহত হয়েছে, এটার মধ্যে দ্বিতীয় পর্বের মুক্তিযোদ্ধা, সেখানে তো কনসেন্ট্রেশন ছিল একটা, সেটা হলো ভারতীয় আগ্রাসন মুক্ত, যেটা আমাদের চিন্তায় হয়ে গেছিল 16 ডিসেম্বর 71-এ, যে লক্ষ লক্ষ রক্তের বিনিময়, এইটা হলো দ্বিতীয় রক্ত। কাজে এইখানে সালাউদ্দিন কি করলো কি না করলো দ্যাট ইজ নট ম্যাটার। নির্বাচন করে আবার সালাউদ্দিন আসবে কিংবা এনসিপি আসবে, দ্যাট ইজ নট দি কোশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের মূল কনসেন্ট্রেশন হলো আমরা যে দ্বিতীয় মানে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যে ভারতীয় আগ্রাসন মুক্ত স্বাধীন হতে চেয়েছিলাম, সেটাই হলো মূল আলোচনা, সেই দিকে জনগণকে কনসেন্ট্রেট করবো। ধন্যবাদ। আমি আপনাকে আমি শুধু একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমি একটা জিনিসকে আপনি খেয়াল করছেন মামুন ভাই, আমরা হাতে ধরায় ধরায় বলি যে মির্জাফর ওয়াকার এই কাজ করছে, যে ভারতের এখনো 6 জন অফিসার এয়ারক্রাফট মেইনটেনেন্স যেখানে আছে, এভিয়েশন মেইনটেনেন্স যেখানে আছে, সব জায়গায় তাদের অ্যাক্সেস আছে। আচ্ছা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তাদের অ্যাক্সেস আছে, বাংলাদেশের প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টে এসব লোকজনদের অ্যাক্সেস আছে রিসার্চ ওয়ার্কের জন্য। আচ্ছা, আমি আপনি বা দেশপ্রেমিকরা একের পর এক আমরা বলে যাচ্ছি যে এদেরকে ওখানে কেন রাখা হচ্ছে। আমরা এত বলছি, ওয়াকারের কাছ থেকে কোন স্টেটমেন্ট আসছে, আইএসপিআর থেকে কোন স্টেটমেন্ট আসছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটা স্টেটমেন্ট আসছে। এর অর্থ কি জানেন? তোমরা বলতে থাকো তোমরা চেটের বাল, তোমাদের কথা আমরা শুনলাম না। সাবজেক্টটা কি এইরকম?
আপনি চিন্তা করে দেখেন, ভারতের সাথে অসম চুক্তি একটার পর একটা হয়েছে, আমরা বলছি চুক্তিগুলা ডিসক্লোজ করে দাও। আমাদের এই ডিসক্লোজ করার কথা আমরা শুধু আমি একা না, অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে সবাই বলতে যারা বাংলাদেশের প্যাট্রিয়ট, যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বপ্নের ভিতরে দেখে, মনের ভিতরে লালন করে, আমরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি ভারতের সাথে এই চুক্তিগুলো ডিসক্লোজ করো। কিন্তু এটা নিয়ে কোনো আলাপ আলোচনা কারো কাছ থেকে কোথাও কোনো আলামত শুনতেছেন আপনারা? বুঝতেছেন এর অর্থ কি? খেলারাম খেলে যা। হাসিনা ঠিক যেভাবে বলছে সে নিজে ভোট চুরি করে, অথচ ওইখানে গিয়ে বলতো আমরা ভোট চুরি করে ক্ষমতা চাই না। হাসিনা নিজে গুম করতো, বলতো আমরা গুম কইরা এটা করতে চাই না। এখন আমি আর আপনি বলে যাচ্ছি যে সালাউদ্দিন বলেন, আমি ওরে সালাউদ্দিন রাখতে বিরক্তি ফিল করি, ও হচ্ছে বিএনপির শাউয়া। আমরা বারবার বলি এই শাউয়াকে কেন বারবার ডক্টর ইউনূসের কাছে পাঠানো হয়, এটা আপনার আমার সবার বুঝতে হবে। কি বুঝতে হবে জানেন? ডক্টর ইউনূসকে আমরা সবাই বিশ্বাস করি, ডক্টর ইউনূসকে আমরা সবাই সম্মান করি। ডক্টর ইউনূস বাংলাদেশের পক্ষে কি কি কাজ করে বা করতে পারে এটা কাছের থেকে জানার জন্য সালাউদ্দিনকে পাঠানো জরুরি। সালাউদ্দিন যদি এত কাছে যায়, ইউনূস সাহেব কি কথা বলছে সরাসরি। এবং আরেকটা কথা, সালাউদ্দিন যখন ওখানে আলাপ আলোচনা করতে যায় তার কাছে রেকর্ডিং ডিভাইস থাকে, তার কাছে ক্যামেরা থাকে, তার কাছে ইকুইপমেন্ট থাকে সব আলাপ আলোচনা গুলোকে রেকর্ড করার জন্য। এবং ওখান থেকে বের হওয়ার সাথে সাথে সে 4-5টা জায়গায় কমিউনিকেট করে। প্রণয় ভার্মা, সেনাপ্রধান মির্জাফর এবং তার কানেকশন এস আলম ভারতে যারা আছে এবং এরা। এখন আপনি খেয়াল করে দেখছেন বিএনপির লোকজনরা, সিনিয়র নেতারা কেউ এটা প্রতিবাদ করে না, কেউ বলে না। মঈন খান, খন্দকার মোশাররফ, বিএনপি যারা ভারতের কৃতদাস তারা তো করবেই না, কিন্তু বিএনপির ত্যাগী যেসব নেতারা আছে তারাও প্রতিবাদ করতেছে না। তারা প্রতিবাদ করতেছে না একটা কারণে, চিন্তা করে আমাদের নেতা তারা অনেকেই ফিল করে আমার মতো যে বিএনপির শাউয়া 9 বছর ভারতে ছিল, বাংলাদেশে আন্দোলন করে নাই, পুলিশের পিটানি খায় নাই, ধান খেতে ঘুমায় নাই, পাট খেতে ঘুমায় নাই, মশার কামড় খায় নাই, পাশা মারানি দেয় নাই। সে হঠাৎ করে এইসব বিএনপির অবিসংবাদিত নেতা হইলো। ইউনূস সাহেবের সাথে যে কোনো আলোচনায় তার যাইতে হবে, ঐক্যমত্য পরিষদের যাইতে হবে। এর অর্থ সালাউদ্দিন হয়ে গেল এমন একটা চেটের বাল যে সালাউদ্দিন ছাড়া বিএনপির আর আলোচনার কোনো ব্যক্তি নাই। বিএনপির কোন নেতা বলে না। এর অর্থ কি? সালাউদ্দিনের প্রভুত্ব, সালাউদ্দিনের ইনফ্লুয়েন্স, সালাউদ্দিনের কন্ট্রোল ওভার পার্টি, এটা কি সবাই মাইনা নিছে মনে হয়? আপনার মনে হয়? অন্যান্য নেতারা বলতেছে ডু ইউ নো হোয়াট, সালাউদ্দিনের ক্রস করতে গেলে আমাদের নেতৃত্ব থাকবে না। বিষয়টা কি এরকম? ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে। সে হলো এখন ভারতের ওয়াচ ডগ পলিটিক্যাল পার্টি, সে সবকিছু ওয়াচ করতেছে। এবং এই যদি সে কোনো আলোচনা রেকর্ড করে, নর্মালি এগুলো কোথাও ইন্টারন্যাশনাল এবং নর্ম থাকে যে কোনো আলোচনা করতে গেলে কেউ যেন রেকর্ড না করে অনুমতি ছাড়া, যেগুলো ওপেন করা যাবে সে কেন এইসব রেকর্ডিং করে। আচ্ছা, 2 নম্বর হলো এখন এক সালাউদ্দিন যাবে, আরেক হাসিনা যাবে, হাসিনা পেতাত্তরা ঠিকই আছে। এখন একটা কথা কিছুক্ষণ আগে আপনি শুরুতে যেটা বলেছেন যে যারা নাকি বলে যে হাসিনা গেছে তাদের লজ্জাও হয় না, তারা আত্মসমর্পণ করে। এখানে লজ্জা আত্মসমর্পণ করার না। আমি আপনার ভাইরে খুন করলাম, আপনার বংশ নির্ভর দেশকে শেষ করে দিলাম, সে ক্ষমা চাইলো আর ক্ষমা করে দিলাম, তাহলে বিচারের ব্যবস্থা দরকার কি? তাদেরকে তো প্রত্যেকে ঝুলাইতে হবে। আমি তো বহুবার বলছি, আইকম্যানকে ইসরায়েল যেমন আর্জেন্টিনা থেকে ধরে এনে সমস্ত ডিপ্লোম্যাটিক নর্ম ব্রেক করে তাকে বিচার করে ঝুলাইছে। আমাদের ভিতরে যদি সেই জিল না থাকে যে হাসিনা সহ সব সাথে আমরা ধরে নিয়ে আসবো, আমাদের ভারতের বিরুদ্ধে আগ্রাসনের যে ধারাবাহিকতা সংগ্রাম এটা একদিনের না। কাজে এই জায়গাটাই হলো প্রধান কথা। ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাই, তারপর গণতন্ত্র কি হবে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য গঠন করবো, আমরা রাষ্ট্র গঠন করবো, গণতন্ত্র। জি মামুন ভাই, আপনি বলছেন আইকম্যানকে আর্জেন্টিনা থেকে অ্যারেস্ট করে উইদাউট নর্ম নিয়ে বিচার করতে গিয়ে তারে ঝুলাইয়া দিছে। সত্য কথা। আপনি কি জানেন আইকম্যানের উচ্চতা কত ছিল? আপনি কি জানেন আইকম্যানের হাইট কত ছিল? আপনি জানেন?
আমি বলি আপনাকে, আইকম্যানের হাইট কত ছিল আপনাকে আমি বলি, আকাশ থেকে পড়বে 6 ফিট 4 ইঞ্চি। আর তাকে যে লোক অ্যারেস্ট করছে তার হাইট কত ছিল জানেন? 5 ফিট 1 ইঞ্চি। আচ্ছা, একটা রেস্টুরেন্টে আইকম্যান খাইতেছিল এবং ওই 5 ফুট 1 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট একটা লোক দেখছে যে এই লোকটা আইকম্যান হইতে পারে। সে সামনে দাঁড়ায় বলছে, ইউ সন অফ এ বিচ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আইকম্যান যদি একটা থাপ্পড় দিত, ওই 5 ফুট 1 ইঞ্চি উচ্চতার লোকটা মাটির সাথে মিশা যাইত। কিন্তু আইকম্যান, তাকে থাপ্পড় তো দূরে থাক, আইকম্যান ভয়ে কাঁপতেছিল। পরে ওই 5 ফিট 1 ইঞ্চ উচ্চতা বিশিষ্ট লোকটাকে জিজ্ঞাসা করা হইল, তুমি শারীরিকভাবে আইকম্যানের সামনে ইউ আর আন্ডার অ্যারেস্ট এই কথাটা বলতে তুমি সাহস পাইলা কেমনে? আপনি কি জানেন ওই লোকটা কি বলছিল? আইকম্যান প্রবাবলি 10 ফিট, আমার কিছু আসে যায় না, কিন্তু মোরাল অথরিটির ক্ষেত্রে আমার শক্তি ছিল আইকম্যানের 3 গুণ। এক্স্যাক্টলি, ভয় পাই নাই, আমার মোরাল যে সাহস ছিল, সততা ছিল, সঠিক কাজটা করার স্বপ্ন ছিল, এই জন্য আমি তার চেয়ে শক্তিশালী ছিলাম। এই উদাহরণটা কেন দিছি আপনাকে জানেন? আমার বা আপনার চোখে হাসিনা শেখ ভারতের হাসিনা মাগি, আমার আর আপনার চোখে হাসিনা একটা কুত্তার বাচ্চা, আমার আর আপনার চোখে হাসিনা একটা খানকি মাগি। কিন্তু সে এই খানকি মাগি তার বাবা মা ভাইদের হত্যার প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে এই মাগি ছিল বদ্ধপরিকর। এই মাগি বলছে, বাংলাদেশের জাহান্নাম বানায়া দাও, আমি আমার প্রতিশোধ নেব। আপনি শুনেন, হাসিনাকে যখন জানাইছে যে ওই ক্যাপ্টেন মাজেদ, বলদ মাজেদ ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকছে, এই কথা কইয়া ঢুকাইছে যে হাসিনার লগে তোমারে দেখা করাইয়া মাফ করাইয়া দেব। এই বলদা মাজেদ কেডা? এই যে এখন একটা গ্রুপ বাইরেছে না, মেজর ডালিম না কোন বাল, তার এক সহযোদ্ধা ক্যাপ্টেন মাজেদ, এই বলদা শালা ঢুকছে। হাসিনারে জানানো হয়েছে, স্যার মুরগিটারে আনছি। আপনি কি জানেন 2 ঘন্টা ব্যবধানে হাসিনা বলছে এই খানকির বাচ্চারে মারার ব্যবস্থা কইরা ফেলাও, নতুন কইরা কোনো বিচারের দরকার নাই, নতুন কইরা কোনো আপিলের দরকার নাই, তাকে গলা। আপনি কি জানেন হাসিনা নিজে যাইয়া মাজেদরে বাইন্দা কুত্তার মতো পিটাইছে এবং যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মাজেদরে কইছে, তোর জান ভিক্ষা দেবো, তুই খালি ক যে তোদের এই ষড়যন্ত্রের লগে জিয়া ছিল। মাইরা ফলাইছে মাজেদরে, রীতিমতো পিঠে মাইরা ফলাইছে। ওরে যখন এই ফাঁসির কথা কইছে, এই ফাঁসিটা দিছে একটা ডেড বডিরে ফাঁসি দিছে। এখন প্রসঙ্গটা কেন টানলাম জানেন? এই হাসিনা মাগির একটা ডেভোশন ছিল, একটা কমিটমেন্ট ছিল, আমি আমার বাবা মার হত্যার প্রতিশোধ নেব, যেভাবে পারি বাংলাদেশ জাহান্নামে যায়, আমি আমার বাবা মার প্রতিশোধ নেব। আপনি কি মনে করেন এ ধরনের প্রতিশোধের যে কমিটমেন্ট, ভিশন এবং প্রত্যয়, এটা কি তারেক রহমান বা বেগম জিয়ার আছে? আমি জাস্ট আপনার কাছে আউট অফ কিউরিওসিটি জানতে চাইতেছি, আপনার মনে হয় খালেদা জিয়া বা তারেক জিয়া এদের মধ্যে এটা আছে? এখন এইটা তো উত্তর অবশ্যই আমি দেব। অন্য কোনো বিষয়ে যাবেন না, আমি এটার উপরে আপনাকে ফোকাস করতে বলছি। আপনার মনে হয় বেগম জিয়া যেটা বলছেন যে তারেক জিয়া কিংবা খালেদা জিয়া তার পিতা এবং স্বামীর হত্যার যদি ওইরকম ভাবে ডিটারমাইন হতো, তাহলে তো যে সুযোগটা ওনারা পেয়েছিলেন, 2বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, কেন করলেন না? এটা তো সকলেই প্রশ্ন করছে। এবং এই সব কারণেই আমরা মনে করি যে একটা কথা আছে, ভাই যেই মহিলা তার স্বামীর নামে পরিচিত, তার স্বামীকে বাদ দিলে শি ইজ 00, যেই মহিলা তার স্বামীর জন্য
স্বামীর নামের জন্য 2 বার বা 3 বার প্রধানমন্ত্রী হয়েছে, একটা বার এই স্বামীর হত্যার সঠিক একটা ইনভেস্টিগেশন করতে পারে নাই এবং বিচার করার আগ্রহ দেখায় নাই। এটা কি সততা, না এটা দায়বদ্ধতা, না এটা কাপুরুষতা বা স্বার্থপরতা? আপনার কি মনে হয়? না, আমি তো একই কথা বলবো যে এটা কাপুরুষতার ব্যাপার না। যেটা আমি বলতে চেয়েছিলাম যে যে কথা আছে যে মানে দেশপ্রেমিক আর্মি ধ্বংস করতে হবে, তবেই তোমার পিতৃহত্যা হবে, তবেই তোমার বিজয়ের হাসি হাসবে। এই ধরনের বিকৃতি মানসিকতা এখন প্রত্যেকটা আওয়ামী লীগের ভিতরে সংক্রান্ত হয়েছে। কাজেই এখানে ক্ষমা চাওয়ার বিষয় না, প্রত্যেকের বিচার আওতায় আনতে হবে। প্রত্যেকটা ছাত্রলীগ যারা করছে তাদের একটা ড্রেস পরায় রাস্তায় হাঁটবে এবং প্রতি সপ্তাহে যে বিচার করতে যাবে, থানায় হাজিরা দিবে। এইসব বিচার হওয়া হচ্ছে না বলেই আজকে 1 বছর হয়ে যাচ্ছে, এখন তারা অন্য কথা বলছে। বলেন, আপনি আমাকে বলেন, এই 1 বছর হয় নাই যে স্বৈরাচারী হাসিনা, খুনি হাসিনা, গুমকারী হাসিনা, ধর্ষণকারী হাসিনা, বাংলাদেশের শত্রু হাসিনা, হাজার হাজার মানুষকে খুন করার হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়েছে। ঠিক এরই মধ্যে এরা রাস্তায় নামে হাসিনার নামে জয় বাংলা স্লোগান দিয়া, এরা নামে জয় বাংলা স্লোগান দিয়া, এরা নামে জয় বাংলা স্লোগান দিয়া, এরা নামে জয় বাংলা স্লোগান দিয়া, এবং আমরা বলি যে বাংলাদেশের সেনাবাহিনীদের মধ্যে এরা বসে আছে এদেরকে কাভার করার জন্য। তাহলে বর্তমানে যারা সরকার চালাচ্ছে, আপনি কি, আমি যদি বলি এরাই অ্যালাউ করছে এই এই হাসিনার পিস্তলবাজদের, ছাত্রলীগের পিস্তলবাজদের, ভারতীয় সেনাবাহিনীর বা গুপ্তচর বৃত্তির লোকজনদেরকে বাংলাদেশের বর্তমান সরকার তাদেরকে অ্যাকোমোডেট করছে, তাহলে আমি আর আপনি চিল্লায়া লাভটা কি? আমি আর আপনি চিল্লাচিল্লি করতেছি, আমরা তারা তাদের কাজ কইরেই যাইতেছে, তারা বেইমানি কইরেই যাইতেছে কন্টিনিউয়াসলি। সাবজেক্টটা তাহলে কোন দিকে যাইতেছে? সাবজেক্টটা যেদিকে যাক না কেন, আমাদের এখানে একটা পাতানো আন্দোলন চলে আসছে সব সময়, পাতানো বিরোধী দল। এখন মনে হচ্ছে বিএনপি, জামাত এবং এরা হলো ক্ষমতা প্রেমিক হয়ে গেছে। তাদের কাছে ভারত কি করলো সেটা বড় কথা না। তারা মন্ত্রী হবে, এমপি হবে, ব্যাংক বিমার মালিক হবে, তাদের কোনো বিচার করবে না। তাদেরকে বলে দেখো আমাদেরকে নির্বাচনে দাও, তাহলে এরা সরে যাবে, আমরা বিচার করবো। না না না, 54 বছরে এই খেলা আর হবে না। কাজে এখন বুঝতে হচ্ছে যে এই যে আমরা চিৎকার করতেছি, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। প্রথম মানুষ একটা জিনিস ভালো চিন্তা করে, তারপরে সে ব্যাকট্র্যাপের মতো সুবিধাবাদী ট্র্যাপ করছে। 158 জন ছাত্র নেতার মধ্যে মাত্র কয়েকজন, এটা তো তারা একা সিদ্ধান্ত কিছু না। যার কারণে গত পরশু দেখলাম হাসনাত আব্দুল্লাহ প্রথম দিকে খুব ভালো কথা বলছিল, এখন দেখি সে বলতেছে হ্যাঁ কি ইউনূসের যে অ্যাডভাইজার তার পদত্যাগ করা উচিত, সে স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু একবারও বলছে না এই যে ওয়াকার গংকে গ্রেফতার করো, একবার বলছে না এই যে যারা যে ছাত্রলীগে যারা করছে সমস্ত জানালদেরকে গ্রেফতার করো। কোথায় যাচ্ছি? কাজে দে আর নট স্টেক হোল্ডার, জনগণই বিপ্লবের, আমরা করে যাবো ইনশাল্লাহ। আপনি কথা বলছেন, চালিয়ে যান। ওকে, আমি যদি আপনাকে যে কথাটা আপনি বলছেন আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি না, কিন্তু আপনি একটা কথা শুনেন। মিডিয়ায় এসছে একটা সত্য কথা, পরবর্তীতে এই খবরটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহকে আর্মি উঠায় নিয়ে পিটাইছে, উপর কইরা কম্বল দিয়া পিটায়া পাছা ফাটায়া দিছে। সেনাপ্রধান মির্জাফর নিজে এটা করাইছে এবং বলছে বেশি কথা শিখছ, তোমারে কেউ ঠেকাইবে এখানে। ওয়াকার, হাসনাত আব্দুল্লাহ বলেন, নাহিদ বলেন, সার্জিস বলেন, ইন দ্য আইজ অফ সেনাপ্রধান মির্জাফর, in the eyes of Indian agency, these are just cartoon. হাসনাত রে বলেন, সার্জিস রে বলেন, নাহিদ রে বলেন, আসিফ রে বলেন, they are nothing but a cartoon in front of them. এরা হইছে ছোট ইঁদুরও না, বাইতে আছে না ইঁদুরের ছোট জাত, এটারে কি কন আপনাদের দেশে আঞ্চলিক ভাষায়? ছোট ইঁদুর, এটারে কি বলেন? ওই ইঁদুরই কয় আর কি। না ভাই, আমাদের দেশে বরিশালে কয় বাইত্যা, একেবারে বাইত্যা। এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, এরা হচ্ছে বাইত্যা।
তো এখন আপনি বলছেন হাসনাত আব্দুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাইতেছে, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইতেছে, অমুকের পদত্যাগ চাইতেছে। ভাইরে একটা কথা, এখন আমি কি এরপরও বলবো হাসনাত, নাহিদ, সার্জিস ওরা খারাপ কাজ করছে? আমি বলবো যে না রে ভাই, ওরা এই বয়সে যা কিছু করছে আমি তারপরে ওদেরকে প্রশংসা দেব একটা কারণে, প্রশংসা করবো একটা কারণে। ভাইরে, এত কিছুর পরেও দেশে দাঁড়াইয়া হাক ডাক দেওয়ার সাহস পাইতেছে। তারা জানে তাদেরকে মেরে ফেলা হতে পারে, তারপরেও তারা পারতেছে। এখন এক্ষেত্রে জনগণের একটা অভিযোগ আছে, এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাইলেই কেউ মারতে পারবে না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি মনে করেন উনি কোনো বলিষ্ঠ সিদ্ধান্ত নিচ্ছেন? ওনার বলিষ্ঠ সিদ্ধান্তটাকে সামনে নিয়ে এগোনোর মতো এখন পর্যন্ত উনি কি খুব স্ট্রিক্ট কোন সিদ্ধান্ত নিয়ে দেখাইছেন কিনা যে হি ইজ দ্য ডিসিসিভ লিডার? এখন পর্যন্ত দেখাইছে কিনা? আমি আর আপনি তো নাহিদ রে, হাসনাত আব্দুল্লাহ রে, ওদেরকে আমরা সমালোচনা করতেই পারি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত ডিসিসিভ একটা সিদ্ধান্ত নিছে পারছে। হ্যাঁ, উনি যে ফিলসফিক্যালি বাংলাদেশের পলিটিক্যালি এটাকে সাস্টেইন করাইতে চাইতেছে যে হ্যাঁ বাংলাদেশে একটা সুস্থ রাজনীতি হোক, একটা শাসন ব্যবস্থা হোক, সাংবিধানিক ভাবে এটা হোক, আমি সবগুলোর সাথে একমত। কিন্তু বাংলাদেশের না, শুধু ধরেন কোন একটা মানুষের পক্স হইছে, এখন এই পক্স গুলোকে শুকানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক দেয়। কেন দেয় জানেন? ঘাটার জন্য আরো বেশি আকার ধারণ না করে, যা হয়েছে ওইটার জন্য এমিশনে নিয়ে যায়, ওমিশনে নিয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস ডে ওয়ান উনি জানে চুপ্পু, ওয়াকার এবং শারমিন, কি জানি শিরিন শারমিন, এরা তিনটা থ্রেট বাংলাদেশে আছে, প্লাস নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান। উনি ডক্টর খলিলকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে এখন পর্যন্ত একটা আদেশ দিয়ে উনি যদি বলতো আমি সিদ্ধান্ত নিলাম আমি ওয়াকারকে সেনাবাহিনীর, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং চুপ্পুকে আমি রিপ্লেস করলাম, উনি এ ধরনের একটা অর্ডার দিয়ে বিশেষ ক্ষমতায় উনি এই আদেশটা দিতে পারতেন কিনা, এবং উনি যদি এই রিস্কটা নিতেন জনগণ ওনার সাথে থাকতো কিনা, মানে এটা থাকতে পারতো কিনা? আপনি মনে করেন কিনা, আপনি কি মনে করেন না যে ওয়াকার এবং চুপ্পু এবং ইন্ডিয়ান এই ফোর্সরা এরা যদি পারতো ইউনূসে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী কালকের কম্বল চাপা দিয়া, বালিশ চাপা দিয়া মাইরা ফেলাইতো। যেহেতু মারে নাই, যেহেতু ক্ষমতার থেকে সরায় নাই, এর অর্থ কি? তারা ইউনূসকে না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বোঝা উচিত আমি 84-85 ইয়ার্স ওল্ড, আমার যে ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন আছে, আমার উপরে তারা এই ধরনের স্টেপ নিতে সাহস পাবে না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রিস্ক কেন নিতেছে না? ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অবজেকশন আছে, উনি নাকি সেনা সদরে ওনার জন্য একটা রুম দেয়া আছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রুম, উনি নাকি ওখানে যায় না। সবাই বলে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ওখানে ভয়ে যান না। আবার বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কোনো কাগজপত্র দেওয়া হয় না, ওনার উপদেষ্টারা সঠিকভাবে ওনার সাথে কোঅর্ডিনেট করতে পারে না, কারণ ওনার সেক্রেটারি কেউ ঢুকতে দেয় না। একটা কথা আছে, 2 দিন আগে আমি শুনেছি, আমি নাম মেনশন করব না, জেনারেল হাফিজ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিরক্ষা উপদেষ্টা ওয়াকার তাকে বসাইছে। কোন একটা জায়গায় জেনারেল হাফিজ বলছে যে সেনা সদর থেকে ফাইল আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দেওয়া হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস গত 3 মাসে এই ফাইলটার দিকে ধরেও নাই, এবং হাফিজ বা অন্য কেউ ডাইকা কনসাল্ট করে নাই যে সাবজেক্টটাকে গিয়ে আমার একটু ব্যাখ্যা করো, আলাপ আলোচনা করে নাই, জিজ্ঞাসা করে নাই। জেনারেল হাফিজ লোকজনদেরকে বলতেছে
আমার জিজ্ঞাসা না করলে স্যারের কাছে আমি যাব কেমনে? উনি তো আমার কোনো মতামত চায় না। আর আমারে যখন ডাকে অলরেডি আমি শুনে কাগজ সাইন করে উনি সেনা সদরে পাঠিয়ে দিছে। বিষয়টা কি? মানে আপনার কাছে কি মনে হয় একটা অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যে কোঅর্ডিনেশন থাকা উচিত বিভিন্ন ভাবে, আমি যেগুলো জানি আপনি যেগুলো জানেন, আপনার কি মনে হয় ওখানে এই কোঅর্ডিনেশনটা আছে? মানে আমি যে কথাগুলো বললাম এটা বাস্তব, আমি কোনো শোনার কথা বলতেছি না। জেনারেল হাফিজ তার বন্ধু বান্ধবদের বলছে, স্যার তো আমার এটাকে কিছু জিজ্ঞাসা করে না, তো আমি ওনারে কি অ্যাডভাইস করব? এই যে কতগুলো আর্মি অফিসারদেরকে স্যাক করছে, ফোর্স রিটায়ারমেন্ট দিছে, কাউকে রিটায়ারমেন্ট বেনিফিটও দেয় নাই, ওনার টেবিলে একটা ফাইল গত 3 মাস ধরে পড়ে আছে, উনি এগুলো টাচও করে নাই। আর কাদেরকে প্রমোশন দিচ্ছে? ওয়াকার, জানেন, যারা ভারতপন্থী, ওয়াকারের দল ভারী করে। যখন হাসিনা পালাইছে ওয়াকারের পক্ষে জেনারেল ছিল 14 জন, সেই 14 জন থেকে প্রমোশন দিতে দিতে এখন এই সংখ্যা দাঁড়াইছে 32। এখন আমি বলছি না যে এটা নাম কি, আমি এই লোকটারে 2টা গালি দেব। এই মানে এই লোকটা কে, এই হারামজাদাটা কে, এই বেজন্মাটা কে, আমি ওর সম্পর্কে কয়েকটা গালি দেব। আমি জানি না আপনারা কেউ কি এই লোকটাকে চিনেন? আমি আবার দেখাই এই বেজন্মার ভিডিওটাকে, আবার দেখাই, আপনারা আমাকে একটু হেল্প করেন। এই বেজন্মা, ওকে, আমি দেখি কোন দর্শকের নাম দিছে কিনা। আপনারা কি এই লোকটা, দর্শকবৃন্দ, আপনারা কি এই লোকটার নাম জানেন? এই লোকটার নাম জানেন কিনা আপনারা? আমি আপনাকে একটা কথা বলি, আপনি প্রধান উপদেষ্টাকে উদ্ধৃতি দিয়ে আর আরেকটা বলেন কি যেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে উনি যে কথাটা বলছে, আপনি এই কথাটার কি কোনো রেসপন্স করতে পারবেন? এই লোকটার সম্পর্কে আপনার ধারণা আছে, বা যে মন্তব্যটা করছে এটার উপরে কি আপনি কোনো মন্তব্য করবেন? মামুন ভাই, হ্যাঁ আপনি। ওখানে মন্তব্য প্রশ্ন হচ্ছে যে এই ধরনের নিউজ গুলো যখন নাকি বাইরে প্রকাশ হয়, তারপরে যারা যারা এখন নির্বাচন কেন্দ্রিক হোক, যারা নাকি রাজনীতি করে, তারা তো এখানে কোনো মুখ খোলে না। এই কথা বলার উদ্দেশ্য হলো যে বর্তমান সরকার এই মুখে মুখে যারা ভারত বিরোধী বলে তাদেরকে বলার সুযোগ দিচ্ছে, মেনে সুযোগ দিচ্ছে, আসলে তলে তলে তারা ভারতের সাথে সম্পর্ক রাখতে চায়। এই মেসেজ তো এইভাবে আসে, বিষয়টা কিন্তু তা না। আমি বলি আপনাকে, বলি এই লোকটার নাম কি আমার এটা জানার দরকার নাই, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি। এই লোকটা বলছে গত 1 বছরে আমি, আপনি, আরো অনলাইন অ্যাক্টিভিস্টদের অনেকে আমরা বলি যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে এই চুক্তিগুলোকে আপনারা ডিসক্লোজ করেন। আমরা কিন্তু বলি ভারতের সাথে গত 16 বছরে যথেষ্ট অসম চুক্তি হয়েছে, এই চুক্তিগুলো সংবিধান বিরোধী, এই চুক্তিগুলো সার্বভৌমত্ব বিরোধী, এগুলাকে প্রকাশ করা হোক এবং এগুলোকে আবার রিভিউ করার জন্য বিশেষভাবে প্রধান উপদেষ্টা বরাবর আমরা বহুবার কমপ্লেইন করেছি। এখন এই লোকটা বলছে গত 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা ব্যর্থ হয়েছে। ভারতের সাথে কি অসম চুক্তি হয়েছে বা সার্বভৌমত্ব বিরোধী কি কি চুক্তিগুলো হয়েছে। এখন এই লোকটাকে আমি গালি দেওয়ার আগে আমি একটা কথা বলি, অসম চুক্তি কি কি হয়েছে এটা এই লোকটারও জানার কথা, আপনি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন আপনারও জানার কথা, আমারও জানার কথা। কারণ কি, অসম চুক্তি বাংলাদেশের রোড ট্রানজিট, রেল ট্রানজিট, এয়ার ট্রানজিট যেগুলো গেছে এবং কমার্স এগ্রিমেন্ট যেগুলো গেছে, এর কোনোটাই ব্যালেন্সড কোনো চুক্তি না। এগুলো সবগুলোই হয়েছে বাংলাদেশ বিরোধী চুক্তি। রোড ট্রানজিটের ক্ষেত্রে কেন বাংলাদেশ বিরোধী চুক্তি? বাংলাদেশের ভূমির উপর দিয়ে ভারতের মিলিটারি ইকুইপমেন্ট বাহী গাড়ি আসা যাওয়া করবে, ওই রাস্তাটা পর্যন্ত বাংলাদেশের পয়সায় তৈরি করে দিতে হবে। এবং ভারত একটা গাড়ি পারাপার করবে, এপার থেকে ওপারে যাবে, 163 না 175 টাকা ফি দিবে। এটা কি চুতিয়া খানা না বুরুন্ডি খানা? বাংলাদেশের পোর্ট চুক্তি এবং করিডোর চুক্তি, বাংলাদেশের ভিতর দিয়ে রেল যাচ্ছে,
বাংলাদেশের ভিতর, বাংলাদেশের উপর দিয়ে প্লেন যাচ্ছে ভারতীয়, বাংলাদেশের পারমিশন ছাড়া। এর সবগুলোই সার্বভৌমত্ব বিরোধী, বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্ব বিরোধী। কিন্তু গত 11 মাসে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী, এরা কেউ ভারত বিরোধী চুক্তিগুলো নিয়ে একটা বার তারা করতে পারে নাই। আর অনলাইন অ্যাক্টিভিস্টরা বসে আছে ভারত না দিল্লি। এই লোকটাকে গালি দেওয়ার আগেও তো আমি বলবো যে লোকটা তো ভুল বলে নাই তো। ভারত না দিল্লি বইলা অনলাইন অ্যাক্টিভিস্টরা ইদানিং কোটি কোটি টাকা চাঁদা আদায় করতেছে। বাংলাদেশে ইউটিউবের চ্যানেল বাদ দিয়ে এখন বিশাল চ্যানেল কইলা বাংলাদেশে 1 কোটি টাকা খরচ কইরা কোম্পানি খুলতেছে। বাংলা না ঢাকা, ওদের পাশার মধ্যে ঢুকায় দেন এই কুত্তার বাচ্চাদের। নিউ ইয়র্কে আছে হিরো আলম একটা, আর প্যারিসে আছে ল্যাঙ্গুর পরারা হারামজাদা। এখন কথাটা হইতেছে এই লোকটা বলছে পারে নাই, এগুলো করে নাই, ইউনুস সরকার করে নাই। পররাষ্ট্র মন্ত্রণালয়তে বসে আছে তাদের লোকজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো নিয়ন্ত্রণ আছে, কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়তে মুশফিক ফজল আনসারী নামে এক ভারতীয় রয়ের কুত্তা, তারে অ্যাম্বাসেডর বানাইয়া পাঠাইছে মেক্সিকোতে। এটা বানাইছে ওয়াকার। বাংলাদেশে 2 পয়সার এক সাংবাদিক আছিল গোলাম মুর্তজা, চেটেরবাল আব্দুল্লাহ, তাকে সচিবের মর্যাদা দিয়া প্রেস মিনিস্টার করে ওয়াশিংটনে পাঠাইছে। এই হারামজাদার বিরুদ্ধে আমার একটা কেস পর্যন্ত এখনো পেন্ডিং আছে। এখানে ওই জিকু নামের এক হারামজাদার লোক এসে মাসিক $1000 বেতনে চাকরি করত, এই গোলাম মুর্তজা। এখন এই লোকটার মন্তব্য, কথাটার উপরে আমি আপনাকে মন্তব্য করতে কইছিলাম এই জন্য, লোকটা মাঝে মাঝে কিছু আজগুবি কথা বলে যার জন্য গালি দিতে ইচ্ছা করে। কিন্তু একটা জিনিস তাদের কারো কাছ থেকে আমরা বের করতে পারি নাই। কারণ কি, হাসিনাকে যেমন আমরা বলতাম দেশের পক্ষে কাজ করেন, হাসিনা যেমন আমাদের কথা শুনে নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এত যোগ্য লোকজন, এত দূরদর্শী লোকজন, এত ভিশনারিস, কিন্তু আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলোর উপরে তাদের কোনো মাথা ব্যথা নেই। সাবজেক্টটা এমন যে আগে ছিল এক ফ্রাঙ্কেনস্টাইন, এখন সেকেন্ড ফ্রাঙ্কেনস্টাইন ওখানে বসবে ওয়াকারের নেতৃত্বে। ওয়াকার আমি আর আপনি যাই বলি এগুলো কানের এখান দিয়ে ঢুকবে আর এক দিক দিয়ে বাইরে যাবে, এর কোনো মূল্যায়ন নাই। ঠিক আছে, আমি এবার এটার উপরে কি আপনি আর কিছু বলবেন? আমাদের সময় শেষ। আপনি এটার উপরে যদি কিছু বলতে চান বলেন, এই ভিডিওটার উপরে। আমি বলছি যে এখানে যদি অসম চুক্তি এই 16 বছরের আগে হয় না, এটা তো আমরা ভুলে যাচ্ছি। অবশ্যই 16 বছর আগে হয়েছে। এই যে ফারাক্কা চুক্তি, অসম চুক্তি হয়েছে। আমি একটু থামাই আপনারে, আমি আপনাদের থামাই, আমার বেয়াদবি নিয়েন না। অসম চুক্তি 53 বছর আগের থেকেই হয়েছে। এখন আমি আর আপনি 53 বছরের আগের থেকে কথা বইলা কোনো লাভ নাই। আরে ভাই, পরশুদিন আপনার প্রকৃতি আন্দোলন দিছে, এই ব্যাপারে আপনি কিছু করেন না, আর আপনি এখন 53 বছরের ইতিহাস লইয়া বলছেন। বাদ দাঁড়ে দিল, আপনি এখনকারটা নিয়ে বলেন অসম চুক্তি নিয়ে। আমি এটাই বলছি যে সমস্ত যেরকম অসম চুক্তি, অবৈধ চুক্তি, এইগুলোকে যদি আমরা এক জায়গায় দাঁড় করাই, তাইলে বলা যায় যে ভারতীয় যে নদী, পানি, সাংস্কৃতিক, অর্থনৈতিক, যোগাযোগ, সব ধরনের আগ্রাসন এই হায়না ভারতের বিরুদ্ধে এই উচ্ছৃঙ্গ আমাদের জেগে উঠছে। সেইখানে স্টেক হোল্ডার হলো জনগণ। এখন আপনার ইউনূস সাহেবের চারপাশে এদেরকে বসাই দিয়েছেন। কয়েকটা ছাত্র নেতাকে আপনি বললেন হাসনাতুল কাদের মারছে, কিন্তু বাকি 158 জন গেল কোথায়? বাকি 150 জন গেল কোথায়? কথার কথা বলছি, আমরা যারা রাজপথে তারা গেল কোথায়? এখন এইখানে যদি অসৎ রাজনীতি মানে হয়েছে যে রাজনীতি করব, সমগ্র জীবন রাজনীতির মূল উদ্দেশ্য হলো মন্ত্রী এমপি হয়ে 7 পুরুষের ধন সম্পদ চুরি করব, এটা না তো রাজনীতি না। কাজে আমার প্রশ্ন রয়েছে যে বারবার আমরা আছাড় খাবো, আবার উঠে দাঁড়াবো, কিন্তু বিপ্লবের মূল লক্ষ্য হলো ভারতীয় আগ্রাসন মুক্ত গণতান্ত্রিক
স্বাধীন বাংলাদেশ। কিন্তু আজকে প্রধান কন্ট্রাডিকশন হলো ভারতীয় আগ্রাসন। এরপরে আমরা দেখব নির্বাচন কিভাবে হবে, জনগণ নির্বাচন হবে। এখানে 53-54 অল মাফিয়াস, যারা মন্ত্রী এমপি হয়েছে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। তাহলে কৃষকদের বলতে হবে ভূমি রিফর্ম হবে, অন্ন বস্ত্র চিকিৎসা ব্যবস্থা জাতীয়করণ হবে। আমি একটা তথ্য দিতে চাইছি, আজকে আমি সারাদিন আমি লিখছি এটা, আজকে আমি দর্শক বন্ধুকে বলতে চাই, আজকে ফেসবুকে পড়বেন। শুধু তালপট্টি ষড়যন্ত্র করে এই তালপট্টি হাতে দিয়ে দিল এবং এই সমুদ্র জয় এটার সাথে আছে। এখানে যে মকারি বানা হয়েছে, ইন্ডিয়ান পত্র পত্রিকা আছে, আপনারা দেখবেন যে 100 ট্রিলিয়ন কিউবেক ফিট যে গ্যাস এখানে আছে, সেটার মার্কেট মূল্য হলো, আজকাল মার্কেট মূল্য প্রায় 900 বিলিয়ন, $1 ট্রিলিয়ন। আমি আজকে অঙ্ক করে বের করছি, আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, তাহলে এই কথাটা আমরা কেন বলছি না যে বাংলাদেশের যে সমুদ্র বিজয় হয় নাই, এইখানে আরবিট্রেশনের নামে যেসব লোক বসাইছে হাসিনা, ইন্ডিয়ার সব বসাইছে, আমাদেরকে হারানো হয়েছে। এবং এখন তালপট্টিটা বহাল তবিয়তে আছে, ওটা জাগে। এবং সেখানে অনেক রকম কথা বলা যায় যে কিভাবে তালপট্টির নামে, সমুদ্র বিজয় নামে একটা ট্রায়াঙ্গেল করা হলো, স্ট্রেট যেটা ছিল সেটা করে নাই। এবং শুধু তাই নয়, ওই যে রেড ক্লিফের যে আমাদের হাড়িভাঙ্গার যে স্টিমের যে মূলটা ছিল, এটা সম্পূর্ণ, এটা জিয়া রহমান থেকে শুরু করে সবাই বলছে যে এটা বাংলাদেশের অংশ। কাজে আজকে হাসিনাকে দিয়ে এইটা করাইলো, আমাদের চারিদিকে ব্লক করে দিল। এত বড় মকারি পানা, এটা কেউ বলবে না? এই চিটাগং হিলট্রাক্সের চুক্তিটা খালেদা জিয়া বলছে আমরা এসে মানবো না, খালেদা জিয়া ক্ষমতা ছিল, সে কি চেঞ্জ করছে? করে নাই। কাজে আজকে বাংলাদেশটা মরুভূমি হয়ে গেলে কার লাভ? এই যে লক্ষ লক্ষ যে দাস হয়ে চলে যাবে অন্য যে কাজ করার জন্য। কাজে ইউনূস সাহেবকে আমরা দায়ী করব, হ্যাঁ ওনার হয়তো এই ব্যাপারে রাজনৈতিক অভিজ্ঞতা কম, কিন্তু তাকে ঘেরাও করে রাখা। কিন্তু এখন বিকল্পটা কি? আমরা তো বিকল্প বলছি যে ইউনূসের চারপাশে ছাত্ররা যদি শক্তভাবে দাঁড়ায়, আমরা শক্তভাবে দাঁড়ায়, হ্যাঁ ইউনূসকে দায়ী করা খুব সহজ। ওনার রাজনৈতিক অভিজ্ঞতা একরকম, ওনারও রাজনীতি আছে, সেটা অন্য ধরনের। আচ্ছা, আমাদের উচিত হবে এই মুহূর্তে ইউনূসের হাতকে শক্তিশালী প্রধান হাতিয়ার হলো এই যে ওয়াকার গম, এই যে আওয়ামী লীগের যেসব লোকগুলো হাঁটতেছে, এই যে আওয়ামী লীগের সাথে বৈশা চা খাইতেছে, এই যে বিএনপি নেতাদেরকে যখন যেখানে পাবেন সেখানে তাদেরকে আক্রমণ করা। আমাদের উচিত হবে না, আমাদের শোনেন, আমি 1 মিনিট কথা বলা, টাইম তো শেষ। শত্রুর প্রতি প্রচন্ড ঘৃণা না থাকলে বন্ধুর প্রতি প্রচন্ড ভালোবাসা জন্মায় না। তো কাজে আমাদের যেটা হয়ে গেছে যে ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি। তো এইটা তো রাজনীতি না। আমাদের মাথায় মগজে তালা লাগায় দেওয়া হয়েছে, আমাদের ধর্মান্ধতা শিখানো হয়েছে, দলান্ধ শিখানো হয়েছে, নেতৃত্ব অন্ধ শিখানো হয়েছে। বিবেক বলে কিছু নাই, লেখাপড়া কোনো দরকার নাই। লেখাপড়া শিখেছে, গাড়ি ঘোড়া চড়েছে, রাজনীতি করে যে মন্ত্রী এমপি হয়ে লুটপাট করে সে, এইটার নাম যদি রাজনীতি। আমরা এই রাজনীতি চাই না। আমরা চাই মাওলানা ভাসানী কিংবা কমরেড সিরাজের রাজনীতি অব্যাহত থাকুক। আজকের জেনারেশনে আপনি হবে মাওলানা ভাসানী, কথা বলছি। আজকের জেনারেশনে আমরা অবশ্যই সিকদার। কাজে এই ছাত্র নেতাদেরকে আমরা বলবো, আপনারা কয়েকজন ছাত্র নেতাকে ভয় দেখাইলো তাতে কিছু না, আপনারা তো আরো 150 জন আছে, আপনাদের সাথে এই ভিকটিম যারা আছে হাজার হাজার, প্রত্যেকটা পরিবার দাঁড়ায় যাবে। সেই জন্য আমি বলছি 3রা অগাস্ট ছাত্র শ্রমিক সৈনিক সংহতি দিবস পালন করুন। সেই দিনই এই ক্যান্টনমেন্টের জুনিয়র অফিসাররা যেন একটা ডেডলাইন ঠিক করেন। নেতৃত্বের কাজ হলো ঘোষণা দেওয়া যে তারা যেন ওয়াকারকে উৎখাত করে। বাংলাদেশে আরেকটা রক্তপাত হবে, যুদ্ধ হবে, লড়াই হবে, চূড়ান্ত বিজয় আমাদেরই হবে। ওকে, এবার আরেকটা নিউ ইয়র্কে হিরো আলম আছে একজন, আবার নিউ ইয়র্কে জিরো আলম নামে আরেক কুত্তার বাচ্চাও আছে। এবং এই নিউ ইয়র্কে যে জিরো আলম আছে, এই জিরো আলমের একটা কথাকে আমি শোনাই এবং এই জিরো আলমরে একটা গালি দেই। আপনিও আমি চাই গালি দেয়। আর আমার এই কুত্তার বাচ্চাকে গালি দেওয়ার আগে আপনার একটা কথা দেখাইতে চাই। একজনে বলছে, আমার কাছে সাবজেক্টটা একটু ইন্টারেস্টিং মনে হইতেছে, পড়েন এই মন্তব্যটা পড়েন। এক লোক, তার নাম তারেক রহমান, সে বলছে, মিল্টন তুমি কোন লেভেলের গাঁজা সেবন করো জানি না, তবে আমার মনে হয় তুমি ভারতীয় গাঁজাখোর। আপনি কি এটার উপরে কি কোনো মন্তব্য করবেন? আপনি করতে চাইলে করেন, না করতে চাইলে করেন না। না শোনেন, এটা মন্তব্য করবো না কেন? জাসদকে তৈরি করা হয়েছিল ভারত বিরোধীদের নামে, ভারতের স্বার্থ রক্ষা করার জন্য। এখন আপনি ভারত বিরোধিতা করতেছি, এখন আমাদেরকে জানো না এরা কিন্তু ওই রকমই। শোনেন, এখন কথা হয়েছে যে একবার যদি চুন খইয়া মুখ পড়লে দই দেখে ভয় পায়। এখন আমরা কতটুক ভারত বিরোধী না কতটুক দেশপ্রেমিক সেটা জনগণই নির্ধারণ করবে, কারো সার্টিফিকেট দরকার নাই। কাজে একটা কথা না বললেই নয়,
এই যে দিল্লি না ঢাকা, এইটা 2018-19 আমি তো যাওয়া আসা করতাম 2002 থেকে, এই স্লোগানটা আমার, যারা যারা সবাই জানে, এটা আমি প্রতিষ্ঠিত করছিলাম অনেক আগে, আমরা প্রধানমন্ত্রীর সাথে এটা করছিলাম, এটা আবার নতুন করে বলছিলাম। আজকে যারা ভারতকে বন্ধু বলে তারা অবশ্যই বাংলাদেশের শত্রু। এটা সিপিবি অফিসে সর্বদলীয় মিটিং এর মধ্যে বলছিলাম, আবুল কাশেম বলল বাংলা একাডেমির আছে এখানে, এখানে আপনি জুনায়েদ সাকিব ছিল, সাইফুল হক ছিল, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। আমি তো সেখানে বলছিলাম আজকে যারা ভারতকে বন্ধু মনে করে তারা অবশ্যই বাংলাদেশের শত্রু। তো কাজে এইটা কথা বলার, আমি কখন যাইতাম প্যারিস থেকে আর কখন আসতাম কেউ জানতো না। এইভাবেই বছরে আমি 3-4 বার করে যেতাম, কিন্তু টাকা জমাইলে ওদিকে চলে যেতাম। কিন্তু প্রশ্নটা হয়েছে অবশ্যই অবশ্যই বাংলাদেশকে আমরা মুক্ত করে ছাড়বো। এটা আমাদের বিশ্বাস না, এটা আমাদের প্রতিজ্ঞা, অঙ্গীকার, এবং এটা হবেই হবে। বিজয় অবশ্যম্ভাবী। জাতিকে আশার আলো শোনাইতে হবে, হতাশার কথা বলা যাবে না। ইউনূস সাহেব যদি না পারে আরেক ইউনূস সাহেব আসবে, কিন্তু বিজয় আমাদের হবেই। ভারতকে আমরা এইবার যতটুকু আমরা মানে অর্ধেক পরাজয় হয়েছে, আর বাকি তো করবো ইনশাল্লাহ। দেশে বিদেশে প্রায় 2.25 কোটি বাঙালি আছে। প্রত্যেকটা যুবকের কাছে আমাদের প্রশ্ন হলো, আপনারা শপথ নেন, আপনাদের পরিবারের কেউ যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত করে সেই বিরুদ্ধে যাবেন না। আমি জানি জামাতের ব্যাপারে অনেক আছে, আমি বলছি জামাতের অসংখ্য কর্মীদের প্রতি আমার শ্রদ্ধা আছে, অনেক বিএনপি কর্মীদের শ্রদ্ধা আছে, তারা জীবন দিয়েছে, কিন্তু নেতৃত্বের ভুলের কারণে সেই দায়িত্ব তো আমরা নেব না। কাজেই আপনারা প্রশ্ন করুন নিজেকে, এই ধরনের যেসব নেতারা আজকে যারা নির্বাচনে যাচ্ছে, এনসিপি বলেন, জামাত বলেন, এই যে পিআর এর নামে এই ভারতীয় প্রেসক্রিপশন করতেছে, এইগুলো হতে দেওয়া যাবে না। আমি মনে করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার পরিচয় তোমার সঙ্গ দিয়েই চিনে নিব। আমি তো আবার যখন দেখি ওয়াজ করতে বলেন, আমি ওয়াজকে একদিন করব। হযরত উমরের রাজনীতিও আমি জানি। প্রশ্নটা হলো যে এই কারণে আজকে আমাদের উচিত হবে এই ভারতীয় পণ্যের সাথে সাথে ভারতীয় রাজনৈতিক পণ্যকে বয়কট করতে হবে, তাদেরকে ঘৃণা দেখাইতে হবে, এছাড়া হবে না। ওকে, ঠিক আছে। আর আমাকে যে লোক বলছে তারেক রহমান নামের কোন লোক আমি গাঁজা সেবন করি এবং ভারতীয় গাঁজাখোর, তারেক রহমান আমি জানি না, আপনাকে চিনি না। আপনার এই কথাটা বলার পিছনে হয়তো আপনার কোনো যুক্তি আছে, এই কথাটা বলার পিছনে আপনার হয়তো একটা রাজনৈতিক দর্শনও আছে। আপনার যদি রাজনৈতিক দর্শন বা যুক্তি থেকে থাকে, আপনাকে আমি আহ্বান করব, আসেন আপনি আমাদের সাথে স্ক্রিনে আসেন, আপনি আমাদের সাথে কথা বলেন। আমি আপনাকে প্রমিস করছি, আপনাকে আমি বকাও দেব না, আপনাকে আমি অসম্মানও করব না। আপনি আসেন, আপনি আমাদের সাথে কথা বলেন। আর আপনি যদি এসে আপনার দর্শন, আপনার রাজনৈতিক দর্শন এবং লজিক যদি উপস্থাপন করতে না পারেন, তাইলে আপনাকে আমরা জাস্ট স্ট্রে ডগ হিসেবেই মনে করব। বাট আমি এটা মনে করছি না। আপনি আমাকে গালি দিলেও দিতে পারেন, আমি এটা নিয়ে আমার কোনো অসুবিধা নাই। আপনি আমার সাথে এসে যদি আলোচনা করেন, আমার কোনো অসুবিধা নাই। ইউ আর মোর দেন ওয়েলকাম টু কাম টু দ্য স্ক্রিন এন্ড স্পিক টু মি। আপনি যদি আমাকে বলেন তারেক রহমান, আমি এখনই আপনাকে আমার লিঙ্কটা পাঠাবো, আপনি এসে আমাদের সাথে জয়েন করেন। এখন মামুন ভাই, আমি আরেকটা ভিডিও দেখাবো, আরেকটা ভিডিও দেখার পরে আমি ওইটা একটু দেখানোর পরে তারপরে আমরা যাব। আমি বলছিলাম যে নিউ ইয়র্কের এক হিরো আলম, না এটা হচ্ছে নিউ ইয়র্কের জিরো আলম। হিরো আলম তো কি জন্য ওই যে বাংলাদেশে বাংলা এডিশন এর কাছ থেকে, শাহ আলমের কাছ থেকে মাসে বোধহয় 1 কোটি টাকা নেয় অফিস ভাড়া তার এই টেলিভিশন চালানোর জন্য। শাহ আলমের পুরুষাঙ্গ মুখে নিয়ে আসে, আবার এখানে বসে কুইতা কুইতা কয় আমি এখনো একদিন ট্যাক্সি চালাই। ওকে, এখন এখানে আরেকজন আছে জিরো আলম আছে। হ্যাঁ, এর জন্য এই নিউ ইয়র্কে যে হিরো আলম আছে, শাহ আলম তারে দেয় 1 কোটি টাকা। এই হিরো আলমের পাশে আরেকজন বন্দা আলম আছে যার নাম কনক সরোয়ার, তারে দেয়, আমরা শুনছি ভাই, তারে দেয় $25,000। আর ওই আপনার প্যারিসে আছে এক উলঙ্গ প্রেমিক, তারে দেয় কয়েক $1,000, তো $কয়েকশো, মানে যা দেয় টোটাল এদের জন্য 2.5 কোটি টাকা প্রত্যেক মাসে শাহ আলমের খরচ হয়, যাতে শাহ আলমের উপরে এরা কোনো কন্টেন্ট বানাবে না। আপনারা এই 3 জন, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন আর কনক, আপনি দেখবেন ওদের মায়ের কসম, ওদের সন্তানের কসম, ওরা সন্তানের মরামুখ দেখবে, তারপরেও শাহ আলমরে টাচ করবে না। এই শাহ আলম যে মাফিয়া, ভূমিদস্যু, এরা তো এদের বিরুদ্ধে বলবে কেমনে? 1500 কোটি টাকা দিয়ে এই যে এনসিপি ছাত্রদেরকে কিনে ফেলছে। আমাকে মামুন ভাই আমার একটা কথা বলেন, আমরা সবাই হাসিনারে গালি দেই কারণ এরা ভারতের দালাল, হাসিনা ভারতের দালাল, এইটা কই না?
বাংলাদেশের গণশত্রু হচ্ছে শাহ আলম এবং বসুন্ধরা। গণশত্রু, কত হাজার মানুষের জমি ভুয়া দলিল দিয়া নিয়ে নিছে, কত মেয়ের জীবন নষ্ট করছে তার সন্তানেরা, কত জায়গার ইন্ডাস্ট্রি নষ্ট করছে, কত ব্যাংক দেউলিয়া করছে শাহ আলম। এখন এই শাহ আলমের তিনটা নেরিকুত্তা আছে, একটা প্যারিসে বসে রয়েছে পিনাকি ভট্টাচার্য, নিউ ইয়র্কে বসে রয়েছে নিউ ইয়র্কের হিরি আলম ইলিয়াস হোসেন, আর বন্দা সারোয়ার বসে রয়েছে নিজে ভুয়া এক ডক্টরেট লাগাইয়া বসে রয়েছে। তো এখন এরা ওই শাহ আলমরা প্রোটেক্ট করে, তাহলে হাসিনার চাইতে এই তিনজন ভালো কোন জায়গা দিয়ে আমি সাবজেক্টটা বুঝি না। হ্যাঁ, এবার নিউ ইয়র্কের যে জিরো আলম, আমি তার কথাটা শুনতে, প্রত্যেক বছর ক্যালকাটার থেকে কতগুলো হনুমান সেবীরা আসে এইখানে এসে মঙ্গল শোভাযাত্রা করে। এই তাজুল নামের, ওর নামটা কেন তাজুল ইমাম রাখছে আমি জানি না। ওর নামটা হওয়া উচিত ছিল তেহিরা ঠাকুর, মানে ওর নাম হওয়া উচিত ছিল ত্রিশূল ঠাকুর। ওর নাম তাজুল ইমাম কেন লেখছে আমি জানি না, ওর নাম হওয়া উচিত ত্রিশূল ঠাকুর। আচ্ছা, এই তাজুল ওই মঙ্গল শোভাযাত্রার সামনে পারে তো উলঙ্গ হইয়া তবলা বাজায় আর আডে। এখন এই তাজুল কইছে বীরশ্রেষ্ঠ 7 জনের মধ্যে দাড়ি টুপিয়ালা কোনো মৌলবী নাই, ঠিক আছে, কিন্তু কুত্তার বাচ্চা জানে না বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের দাড়ি ছিল। বীরশ্রেষ্ঠ তাদের মধ্যে দাড়িয়ালা নামাজ পড়া একজন আছিল, কিন্তু আমার কথা হইতেছে এই বীরশ্রেষ্ঠদের মধ্যে আওয়ামী লীগের তোদের একজন সিনিয়র নেতা দেখা, বা তুই আসিলি না, না তোর বাপ আসিল, তোর মতো মাদারচোদ তখন সোনাগাছিতে বৈশা কলকি টানছিলি কুত্তার বাচ্চা। তোর বীরশ্রেষ্ঠের কাতারে তুই নাই কেন? তোর মুজিব বাবা নাই কেন? তোর আওয়ামী লীগের কোন খানকির পোলা নাই কেন? হাই মাদারচোদ। আবার বলছে 68 জন বীরুত্তমের মধ্যে দাড়ি টুপিয়ালা কেউ নাই। মাদারচোদ তুই আসছস? হাই মাদারচোদ, শুয়ারের বাচ্চা তাজুল্লাহ, শাওয়ার পো, তোর দাড়ি টুপি দেখলে তোর এত চুলকায়। শুয়ারের বাচ্চা তোর দাড়ি রাখতে কইছে কেন? এই দাড়ি টুপিয়ালা হুজুর। আবার তুই কইছিস শয়ে শয়ে বীর বিক্রমের মধ্যে কোনো দাড়ি টুপিয়ালা নাই, শয়ে শয়ে বীর প্রতীকের মধ্যে কোনো দাড়ি টুপিয়ালা নাই। একটা কথা, আচ্ছা অ্যাডভোকেট মামুন ভাই, আমার একটা কথা কন্ত, আপনার এই কথাটার থেকে জাস্ট মনে হয় না that this type of motherchode, this type of clown has something prejudiced against ধর্মপ্রাণ মুসলমান? আপনার এটা মনে হয় না ধর্মপ্রাণ মুসলমানদের এগেনস্টে এসব মাদারচোদরা কোনো একটা জায়গায় আটকাই আছে যে দাড়ি টুপিয়ালা বীর শ্রেষ্ঠ নাই, দাড়ি টুপিয়ালা বীর উত্তম নাই, দাড়ি টুপিয়ালা বীর বিক্রম নাই, এরা যে বলে। আচ্ছা, এরা যদি ইন্ডিয়ান মাদারচোদ হয়, এরা যদি আওয়ামী লীগার হয়, এরা যদি চেতনাবাজ হয়, তাইলে এই মাদারচোদদের ভিতরে কয়জন আছে বীরশ্রেষ্ঠ? আপনার জানা মতে আমার একটু যদি আপনি বলেন, আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা, আপনারা যদি আমি বলি কোন মাদারচোদ আছে? কেউই নাই। শোনেন, এই যে ন্যারেটিভ, ভাই মামুন ভাই থামেন, আমার নিজেরই যোগ্যতা নাই মসজিদে যাইয়া ইন্নুয়ার জাহাতু পড়ার, কিন্তু যেই লোকটা পারে আমি তাইলে তারে কেন সমালোচনা করতেছি? আমার নিজেরই যোগ্যতা নাই, আমি নিজে বীর শ্রেষ্ঠ না, বীর উত্তম না, বীর বিক্রম না, বীর প্রতীক না, তাইলে দাড়ি টুপিওয়ালা হুজুর আলেম তাদেরকে ডেকে সমালোচনা করার অধিকার এই তাজুল ইমাম নামের এই ত্রিশূল চন্দ্র, ত্রিশূল খোসাল মাদারচোদ শুয়োরের বাচ্চা, এর কোন অধিকার আছে? না, এর অধিকার তো নাই। এইটার ব্যাপারে আমি একটু বলি যদি সময় থাকে। এইটার ফিলোসফিটা হলো, তারা বলার চেষ্টা করতেছে দেখো 71 হয়েছে, বললাম না জিন্নাহ সাহেবের রাজনীতি মুসলমানদের টিকবে না। এই যে ওরা বুঝাতে চাচ্ছে যে এইটা হলো মুসলমান। এক সেকেন্ড,
একটা লোক আছে দর্শক, তার নাম দাস। এই দাস সাহেব তার পুরা নামটাও ঠিক মতো লেখে নাই, লেখছে AAAJKT দাস। এখন কি আকাটা দাস না পুরা কাটা দাস আমি বুঝি না, হোয়াটএভার, আমি বলবো দাস। আমি হানাদার বাহিনীর সন্তান কিনা এটা আমি জানি না। দাস সাহেব, আপনি আকাটা দাস না কাটা দাস? আপনার কি যোগ্যতা আছে, সাহস আছে, নীতিবোধ আছে? আপনি আমার সাথে এসে কথা বলবেন? আমার এসে স্ক্রিনে এসে আমার মুখের দিকে তাকাইয়া আপনি দুইটা গালি দিয়া যান, আসতে পারবেন? আকাটা দাস, আপনার নামটাও আপনি ঠিক মতো লিখতে পারেন নাই। আপনি যেই দাসই হন, আপনি কি এসে আমার সাথে একটু কথা বলে যাবেন? আসেন স্ক্রিনে, আমি আপনাকে ইনভাইট করতেছি। আমি শুনছি আপনার মতো মালাউনরা কাওয়ার্ড হয়, পিছনে গিয়া ছুরি মারে। আপনারা কি ওই কুত্তার বাচ্চা যে সামনে এসে কথা বলার সাহস নাই? ওকে, এবার বলেন মামুন ভাই আপনি। না, আমি যেটা বলার চেষ্টা করতেছি যে তারা যে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে দাড়ি টুপি আলা মানে মুসলমান, মুসলমান মানে টেররিস্ট, অর্থাৎ বলার চেষ্টা করতেছে এই যে 47-এ জিন্না সাহেব উনিও তো এরকম নামাজও পড়তেন না, কিন্তু উনি একটা মুসলমানদেরকে যাতে নাকি ইংরেজদের বিকল্প হিসাবে হিন্দুত্ববাদ কংগ্রেস যাতে না চাপায় দেয়, এটাই তো মূল কারণ ছিল। তো এক সেকেন্ড, তাজুল ইমাম একজন বীর মুক্তিযোদ্ধা দাস। এই তাজুল ইমাম আমেরিকায় আসার পরে ছোট্ট কাগজ লইয়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া প্রস্টিটিউশনের সাথে ইনভলভ ছিল। এই মাদারচোদ, আর তুমি তার এখন বিক্রি করতে আইছো? তাজুল ইমাম বাল মুক্তিযোদ্ধা। হেই কুত্তার বাচ্চা, কোন সেক্টরে ছিল জিজ্ঞাসা করুন। কুত্তার বাচ্চা, তুই কোন সেক্টরে তোর তাজুল বাবা ছিল? ওই তাজুল কি মানে তোরে কি কোন জায়গায় প্রেগন্যান্ট করছে না? তোর বউরে প্রেগন্যান্ট করছে না? তোর মারে প্রেগন্যান্ট করছে? হারামজাদা, তাজুলরে আমি চিনি। এই কুত্তার বাচ্চা কোথায় কি করছে, এই মাদারচোদ কোথায় কি কইরা খায় আমি তা জানি। তাজুল একটা বাল মুক্তিযোদ্ধা, শুয়ারের বাচ্চা। তাজুল একটা ভারতীয় দালাল, তোর মতো কুত্তার বাচ্চাদের জন্ম দিছে, কুত্তার বাচ্চা। ওকে, শেষ করেন আমাদের শোয়ের শেষ দাগে আমরা। আচ্ছা, আমি যেটা বলতেছি যে আমরা তো মুক্তিযুদ্ধ করছি দিল্লির থেকে মুক্তি পাইয়া, পিন্ডি থেকে মুক্তি পাইয়া দিল্লির দাসত্ব করার জন্য নয়। এবং এইখানের সমস্ত বাঙালি জাতি 99% লোকই হলো মুক্তিযোদ্ধা, এবং এখানে অধিকাংশ মানুষ হলো ধর্মপ্রাণ মুসলমান, যারা ধর্মান্ধ নয় তারা তারা ধর্মপ্রেমী। এই যে যেসব ন্যারেটিভ করার চেষ্টা করতেছে, দাড়ি নাই টুপি নাই, অর্থাৎ মুসলমানরা করে নাই, এইগুলো করছে কারা? এইটাই বলার চেষ্টা করতেছে 47-এ যেটা হয়েছিল ওটা ভুল হয়েছিল, এই 71-এ সংশোধন করে হয়েছে, এবার তোমরা ভারতের সাথে ঢুকে যাও। এইটাই হলো ন্যারেটিভ, তার মূল কথা, যে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার নামে হিন্দুত্ববাদ চাপাই দিছে, যার মুসলমানদের যারা তাদের হাত পা ভেঙে দিছে আর অন্যদেরকে সাথে দিছে, সমস্ত মুসলিম নাম মানে তারা মোছার চেষ্টা করছে। এইগুলোর কারণেই আজকে মানুষ বুঝতে পারছে যে আজকে হিন্দুত্ববাদ যদি বাংলাদেশে ভারতে থাকে, এখানে একটা কাউন্টার একটা রেসিপি তৈরি করতে হবে যাতে হিন্দুবাদকে আরো প্রমোট করা যায়। তারা নিজেরাই মন্দির ভাঙে, তারা মন্দিরে আগুন দেয়, তারা নিজেরাই জঙ্গি নাটক সাজায় দাড়ি টুপি কইরা, আবার তাদেরকে মারে, আবার এইগুলো আবার স্টেট অফিসে যাইয়া কংগ্রেসম্যানদেরকে দেখায় এইটা এখন এই যে আপনার বিএনপি কে তারা লিস্টে করছে, দেখো দেখো এরা টেররিস্ট। তো এইসব ব্যাপারে আজকে আমাদের পরিষ্কার বক্তব্য হলো বাংলাদেশ কোনো ধর্মীয় রাজনীতির খপ্পরে পড়বে না। বাংলাদেশের যে দ্বিতীয় মুসলিম প্রধান দেশ হিসাবে 71 আবির্ভাব হয়েছিল, এখনো বাংলাদেশের পপুলেশন প্রায় পাকিস্তানের হলো 24 কোটি 50 লক্ষ, গত 1.5 বছর তারা করছে, আমাদের প্রায় 23-24 কোটি, এর নিচে হবে না। তো কাজে আমাদের প্রশ্ন হলো যে আজকে আমরা জি ভাই এই লোকটা হইছে মুন্সি আব্দুর রউফ, রাইট, বীরশ্রেষ্ঠ। আর মাদারচোদ তাজুল খোসাল কোন মোল্লা মৌলবী দেখে না বীরশ্রেষ্ঠের মধ্যে। এইসব মাদারচোদরা মুসলমানদের ভিতরে বীরশ্রেষ্ঠ দেখে নাই, ঠিক আছে? মাদারচোদরা বলছে দাড়ি টুপিওয়ালা মুসলমানদের, ধর্মপ্রাণ করে মুসলমানদের বীরশ্রেষ্ঠ দেখে নাই, এই শুয়ারের বাচ্চারা।
মানে আমি তো বলবো এখানে যারা আর্মি যারা ছিল তাদের সংখ্যা দিক থেকে বলেন, জনগণ মুক্তিযুদ্ধের কথা বলেছে, এবার অনেক বিহারিও সিরাজগঞ্জ পার্টির বিহারিও তারাও এই দেশের জন্য জীবন দিছে। এবং এখানে তো ধর্মীয় ভাবে হিন্দু হওয়ার জন্য, হিন্দুত্ববাদের অধীনে দিল্লির অধীনে যাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করে নাই। এটা তাদের ন্যারেটিভ, এটা তাদের ন্যারেটিভ। একটা কথা একজনে একটা মন্তব্য করছে, জেকব ভাই পিনাকি ভট্টাচার্য কি নিয়ে আপনাকে নিয়ে মন্তব্য করে নাই, বলেও নাই মির্জা ফখরুলের কথা পরিপ্রেক্ষিতে। ওকে, আপনাকে আমি বলি করিম সাহেব, পিনাকি ভট্টাচার্য অথবা তার কোহর্টস গুণ কনক সরোয়ার বা ইলিয়াস আমার নিয়ে কি বাজে মন্তব্য করছে কি করে নাই, দ্যাটস নট দ্য ইস্যু। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা হাসিনাকে কেন ঘৃণা করি? হাসিনাকে ঘৃণা করি কারণ সে ভারতের স্বার্থ রক্ষা করছে বাংলাদেশে। ঠিক আছে, ভারতের স্বার্থ সে বাংলাদেশে রক্ষা করছে। ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়া সে বাংলাদেশে গুম করাইছে, খুন করাইছে, ঠিক আছে, সবকিছু করাইছে। তো যার জন্য আমরা হাসিনারে ঘৃণা করি। এখন আমি কি মনে করি পিনাকি, ইলিয়াস, কনক এরা বাংলাদেশের পক্ষে কাজ করে? ভাই, এই মুহূর্তে পিনাকি, ইলিয়াস এবং কনক বাংলাদেশে তারা যেই হারে চাঁদাবাজি করতেছে, লোকজনের কাছ থেকে টাকা খাইতেছে, তার চেয়ে বড় উদাহরণ আর খুঁজে পাবেন না। অফিসে, আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে কল কইরা কন্টিনিউয়াসলি চাঁদা আদায় করতেছে। এবং এরা বাংলাদেশের ভূমিদস্যু যারা ছিল হাসিনার দোসর, শাহ আলম এবং বসুন্ধরা, আনভির, সানভির, এদেরকে প্রোটেক্ট করছে অনলাইনে। কারা? ইলিয়াস হোসেন, কনক সরোয়ার এবং পিনাকি। এখন আমার বিরুদ্ধে কথা বলা, আমি তো বাংলাদেশের রাজনীতি করি না রে ভাই, আমি তো সাংবাদিকও না। আমাকে নিয়ে কথা বলায় বা না বলায় এতে কিছু আসে যায় না। কিন্তু বাংলাদেশের কোন ইবলিসকে টিকায় রাখার জন্য যদি মানুষগুলো একদিকে ঈমান নিয়ে কথা বলার কথা বলে, আবার অন্যদিকে শয়তান টিকানোর জন্য তারা পাশে বসে এই কাজগুলো করে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? সুপার উস্তুম, অর্থাৎ মুমে রাম রাম বগল মে ছুরি। আচ্ছা মামুন ভাই, আমি সামনাসামনি বললাম যে আমি বাংলাদেশের ভালো চাই, বাংলাদেশের দালাল, অথচ এই আমি তলে তলে বানরমুখ কামাল এবং ভারতীয় দালালদের সাথে তাদের স্বার্থ প্রোটেক্ট করলাম। তাইলে কি আমি বাংলাদেশের দালাল হইলাম, নাকি আমি অন্য কিছুতে গেলাম? শাহ আলম বাংলাদেশের চতুর্থ বা পঞ্চম ঋণ গ্রহীতা, যে কুত্তার বাচ্চা লোন পরিশোধ করে নাই, যে কুত্তার বাচ্চা হাজার হাজার মানুষের ভূমি দখল করছে। ঠিক আছে, এরা শাহ আলমের কর্মচারী, এরা বসুন্ধরার কর্মচারী, এরা আনভিরের কর্মচারী, সানভিরের কর্মচারী, যারা ওয়াকারের সমর্থন নিয়ে বাংলাদেশে টিকে আছে। আবার একদিকটা আইসা বলবে, ও আমি এখন নিউ ইয়র্কে, ইলিয়াস বলবে আমি এখনো ট্যাক্সি চালাই। জলাঞ্জলি মিথ্যা কথা। ওর এই বাংলাদেশে কোন এক এডিশন না ফেডিশন করছে, সেখানে এক রাতে 1 কোটি টাকা খরচ করছে। ওর 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 এখন আমি আর খারাপ কথা কইলাম না, ও কি পুটকি মারা দিয়ে 1 কোটি টাকা খরচ করছে? না, শাহ আলম দিচ্ছে, শাহ আলম দিছে, বসুন্ধরা দিছে। ঠিক আছে দর্শকবৃন্দ, অনেকে আপনারা যারা এটা করেন, আমি যদি আজকের আপনাদেরকে বলি যে আমি বাংলাদেশের দালাল, আর কালকে দেখবেন যে আমি বাংলাদেশ বিরোধী কিছু লোকজনদেরকে রক্ষা করতেছি, আপনাদের উচিত কি জানেন? আমাকেও বয়কট করা। আমারে পূজা করবেন না, আমার এত সাপোর্টের দরকার নাই। ঠিক আছে, এখন আমি কোনোদিন এটা চিন্তাও করি নাই
যে অনলাইনে যোদ্ধারা আবার কারা কারা আছে, এদের প্রতি আমার কোনো সম্মানও নাই। কারণ কি জানেন, আমি যখন স্টেট ডিপার্টমেন্টে ফাইট করতে গেছি ওখানে কোনো পিনাকি দেখি নাই, ওখানে কোনো কনক দেখি নাই, ওখানে কোনো ইলিয়াস দেখি নাই। আমি যখন পেন্টাগনে গেছি ওখানেও কোনো ইনাকি পিনাকি কনক বা ইলিয়াস দেখি নাই। আমি যখন জাতিসংঘে গেছি ওখানেও এদেরকে উড়ে দেখি নাই। এখন আপনারা যদি এদেরকে বিশাল কোনো বালের মাথা বানাইয়া পূজা করেন, ভাই বি মাই গেস্ট, আমার কোনো অসুবিধা নাই। আমার নিজের চোখে দেখা মুশফিক ফজল আনসারী তৎকালীন হাসিনা নিয়ন্ত্রিত 71 টিভিতে ছবি বিক্রি করে পয়সা খাইত। এটা নিয়ে তো আমার অবজেকশন নাই রে ভাই। তো আমার আপনারা বলছেন না একজনের লেখছে এমডি নিশাত, আমার নাম সেখানে নাই, থাকবে কেন? আমি কি বিএনপি করি? থাকবে কেন? আমি কি ওয়াকারের চামচা? থাকবে কেন? আমি কি বসুন্ধরার চামচা? ঠিক আছে, বিএনপি তাদের ফেসবুকে প্রকাশ করছে অনলাইন যোদ্ধা, তাদের অনলাইন যোদ্ধা যে কারা আর অনলাইনে পুটকি মারে কারা এটা তো তারা জানে রে ভাই, আমি তো তাদের কোনোটা না, এজন্য আমার দুঃখও নাই। মামুন ভাই, আমাদের শো আজকে শেষ করব, এনাফ। আজকের যদি আপনি আমাদের আলোচনার, আমি জানি আমি অনেক গালিগালাজ করছি, আলাপ আলোচনা করছি, অসুবিধা নাই, আপনি আজকের যদি সামারাইজ করেন তারপর আমরা শো শেষ করি। মামুন ভাই। ধন্যবাদ জাকুব ভাই, আজকে খুব মূল্যবান আলোচনা করছেন। আমি তো যেটা সত্য ফিল করি সেটাও বলি, আপনিও বলেন। আমরা হয়তো সব ব্যাপারে একমত না, তারপর আপনার 80% একমত, বা একটা ব্যাপারে আমরা শতভাবে একমত, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। এটাই হলো আমাদের প্রধান ঐক্যের ভিত্তি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি অনেকের নাম বলছেন, পিনাকির নাম বলছেন। আমি প্যারিসে আসছি ধরেন 88 থেকে 2002 পর্যন্ত আমি একটা 14 বছর ছিলাম। পরে আমি প্রেস কনফারেন্স করে এক্সাইল লাইফ শেষ করি। মামুন ভাই, এখন আমি একটু বলি মামুন ভাই, আপনাকে আমি একটু থামাই, আপনি বেয়াদবি নিয়েন না। আপনার কি মনে হয় না এই যে পিনাকি কথায় কথায় বলে 24 ঘন্টার ভিতরে ঢাকা এয়ারপোর্টে এসে নামবো, আমি সব একত্রে নিয়ে সবাই জয় বাংলা করে, আপনার কাছে কি এটা স্রেফ রেটরিক মনে হয় না ভণ্ডামির শেষ পর্যায়ে মনে হয়? এটাই আমি বলার চেষ্টা করছি। এটাই আমাকে এক মিনিট বলেন। আমি লোকটাকে অবাক হয়ে গেলাম যখন ভিডিওতে আপনারা দেখছেন, সে যেটা আমি দিল্লি মঞ্চে বলি, জগন্নাথ মঞ্চে, সেখানে প্রকাশ্য ভাবে এদের ফাঁসি চায়, অমুক চায়, তার বাবাও সিবিবি করতো, যেটা নাকি বলি ইন্ডিয়ার বিটি বাকশাল। এবং সে আবার কখনো কখনো বলে আমি গর্বিত ব্রাহ্মণ, অনেক রকম অনেক কথা ন্যারেটিভ আমি দেখেছি। এখন যখন নাকি আমি দেখলাম যে বাংলাদেশে যে হাসিনার পক্ষ হইয়া এই ফাঁসি চাই, এই এদের কথা বললো, হঠাৎ করে প্যারিসে আইসা সে উল্টা হাসিনার বিরুদ্ধে বললা পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করলো। আর এখানকার জামাত এবং এই ঘরানার যারা নাকি এবি পার্টি, তারা 5 তারিখে একটা পুনর্নির্ধারিত নির্দলীয় সরকার করছিল, আমিও গেছিলাম, অনেক লোক। হঠাৎ করে কিছু লোক তাকে আগের দিনে খোঁজ পাইছিলাম, জামাত শিবির তার পয়সা দিয়ে নিয়ে গেছে এবং সেখানে বক্তব্য সে দিল, তারপর বক্তব্য শেষ, মাসালমান ধারক না ওঠে। এখন সেইখানে হঠাৎ করে আমি সবাইকে চিনি, জামাত শিবির এবং এবি সবাই, এবং সেখানে স্লোগান দিল হত্যা করো, জবাই করো বাকশালী পান্ডাদের, সাজিয়ার বিচার চাই। পুলিশ এখন সব রেকর্ড করলো, আগামী দিনে এদেরকে ধরবে। তো এখন যে নাকি সারা জীবন এই যে জামাত বিরোধী কথা বললা, এখন কিছু এখানকার কিছু লোক রে জামাত প্রীতি করলো, এইটার লক্ষ্যটা কি? কাজে আমি মনে করি কালকে যে আপনাকে যে বলবেন, আমাকে বলবেন না ভাই আমরা ভারত বিরোধী করে হয়তো টাকা পয়সা পাইলে আমরাও পিনাকির মতো উল্টাই দিব। পিনাকি ডাক্তার মানুষ, হ্যাঁ তার যোগ্যতা আছে, তার ওখানে বাংলাদেশে যে এতগুলো শিশু হত্যার মামলা আছে, সিও ছিল, এগুলো জবাব দেখ। এইখানে এসে একটা আমাদের ডক্টর মাসুদ সাথে একটা পরিচয় আছে, উনিও তো জানেন। আমি বলতেছি না, ঠিক আছে, বলতেছি না, অনেকে তার সম্পর্কে এই ধারণাটা আছে, সবার সাথে সে যোগাযোগ করে এবং সে টেলিফোন বলছে আমি এটা করব, এইটা করব, আমি নির্দেশ দিচ্ছি মানে 32 নম্বর ভাঙার জন্য, আমি নির্দেশ দিচ্ছি মার্চ টু, এরকম। আমি 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 এই ব্যাপারটা কি? এখন তো মানুষ তো বলতেই পারে তুমি কি রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছো? আমরা তো ওখানে ব্যক্তি বুঝি আর তার স্ট্যাচু ভাঙার রাজনীতি করছি না, কি বল তার কবর ভাঙা। আমরা চাচ্ছি ভারতীয় আগ্রাসন প্রেতাত্মাকে উৎখাত করা এবং সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দর্শক বৃন্দ, আপনাদের সামনে আমি আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের বোধহয় আমি গালিগালার মাত্রা বাড়ায় দিছি, অত্যন্ত বিরক্তিকর। তাজুল ইমামের কথা বলছে না যে তাজুল ইমাম বীর মুক্তিযোদ্ধা, এই মাদারচোদ নিউ ইয়র্কে আইসা লিবারি চালাইতো,
এখনো লাইনে পড়া। ঠিক আছে, লিবারি চালাইতো। লিবারি চালানো মানে ওই যে একটা রিক্সা চালাইতো, রিক্সা চালাইয়ে কোন রকম জীবন কাটাইতো। আর কি করতো জানেন? ওই ক্যালকাটা লোকজনদেরকে আইনা আইনা তারা এইখানে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তৈরি করাইছে এই কুত্তার বাচ্চা। ঠিক আছে, কোনদিন বাংলাদেশি কারো কোন জায়গায় কোন কাজে কেউ লাগছে কোনো প্রমাণ নাই। কিন্তু এই কুত্তার বাচ্চা মুখ খুললেই একটা কথা, হুজুর দেখলেই তার গালি দিতে হইব, মুসলমান কেউ দেখলেই তার গালি দিতে হইব। আর একটা কথা, কোন একটা জায়গায় বসে কইছে যারা ভারতের প্রতি কৃতজ্ঞ না তারা হইছে বেজন্মা, ওরা ওদের বাপের জন্মের না। এই তাজুইলা বলছে ভারতের প্রতি কৃতজ্ঞ না হইলে আমরা নাকি মানুষের মধ্যে পড়ি না। মাদারচোদ বলছে। সো যেই মাদারচোদ বলে যে ভারতের প্রতি কৃতজ্ঞ না হইলে আমরা আমাদের বাপের জন্মের না, আমি বলবো আমরা কোন বাপের জন্ম এটা আমরা জানি, কিন্তু কুত্তার বাচ্চা তাজুল তুই জানিস না তোর বাপ কয়জন ছিল, শুয়োরের বাচ্চা। ভারতের প্রতি কৃতজ্ঞতা তুই দেখা খানকির পোলা, ভারতের প্রতি কৃতজ্ঞতা আমার দরকার নাই। আমি আমার দেশ নিয়ে ভালো আছি, আমার দেশ যত খারাপ থাকুক, আমার দেশের আলেম ওলামা যত খারাপ থাকুক আমি তাদের নিয়ে ভালো আছি, আমার দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আমি ভালো আছি। ভারতের মায়ের বা দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। মামুন ভাই অনেক কৃতজ্ঞ, ইনশাল্লাহ ভালো থাকেন।